আজকে আমি তোমাদেরকে চা বানায় খাওয়াবো, ঠিক আছে? চা বানানোর জন্য দেখো আমি টিপেক নিয়ে আসছি। আসলে টিপেকটা নিয়ে আসছি চা বানানোর জন্য না, একটা প্যাটেল করার জন্য। সুতরাং এই ব্যাপনটাকে আমরা বলি কি স্যার, কঠিন পদার্থের ব্যাপন। আসলে আমরা শুরু করি। আমরা আগে এই যে একসাথে দিব, হ্যাঁ, গরম পানি আর হচ্ছে আমরা ঠান্ডা পানি একসাথে দিব। তাহলে আমার হাতে একটা নীল দেখতে পেতেছো, উজালা, ঠিক আছে? এই যে নীল, এই নীল নিজে কিন্তু একটা তলপথ, রাইট? এক, দুই, তিন। আমি 3 ফোঁটা এখানে দিয়ে ফেলছি, আর এখানে দেখি এখানে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে তোমাদের 2024 সালের যে নতুন কারিকুলাম আসছে, নবম শ্রেণীর বিজ্ঞান যে বইটা আছে সেই বিজ্ঞান বইয়ের পদার্থের অবস্থা, অধ্যায় 4, 4 নম্বর অধ্যায় পদার্থের অবস্থা যে চ্যাপ্টারটি আছে সেটা আমরা আজকে কভার করার ট্রাই করব। দেখো, চেষ্টা করব যে এই একটা ভিডিওতে শেষ করা, যেহেতু চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার। তো এই পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারটা আসলে কি নিয়ে কথা বলতেছে? তা আমরা যেহেতু চ্যাপ্টারের নাম পদার্থের অবস্থা, তাহলে পদার্থের অবস্থা নিয়ে একটু বলে ফেলি। পদার্থের অবস্থা কি? আমরা জানি যে পদার্থকে 3টা ভাগে ভাগ করা হয়, অর্থাৎ একটা ম্যাটারের 3টা ফর্ম থাকতে পারে, সেটা হচ্ছে কঠিন, তরল, হচ্ছে কি বায়বীয়। ঠিক আছে? কঠিন পদার্থ দেখতে কিরকম? যেমন আমার হাতে এই যে দেখতেছো ডাস্টারটা, এটা হচ্ছে কঠিন পদার্থ। হ্যাঁ, এরকম তল পদার্থ আমরা জানি, যেমন পানি হচ্ছে তল পদার্থ, আর বায়বীয় পদার্থ হচ্ছে কি স্যার, গ্যাস। হ্যাঁ, গ্যাস ভর্তি বেলুন দেখবে যে ওই বেলুনের ভিতরে কি থাকে, গ্যাস থাকে। তো ওই গ্যাসটা হচ্ছে কি বায়বীয় পদার্থ। আবার তুমি যখন পানি খাও, 1 গ্লাস পানি খাচ্ছ, ওই গ্লাসের ভিতরে পানি থাকতেছে, পানি হচ্ছে কি তল পদার্থ। ঠিক আছে? সো লিকুইড ফর্ম আছে, তোমার সলিড ফর্ম আছে, আবার কি বলতো এরকম গ্যাসিয়াস ফর্মও কিন্তু আছে। তাহলে পদার্থকে বেসিক্যালি আমরা 3টা ভাগে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে কঠিন, তরল, আর হচ্ছে কি বায়বীয়। এখন এই যে কঠিন, তরল বা বায়বীয় পদার্থ, মানে পদার্থ কেন 3টা ফর্মে ভাগ হচ্ছে, কেন সে কঠিন হচ্ছে, কেন সে তরল হচ্ছে, এবং কেনই বা সে বায়বীয় হচ্ছে, এইটা জানতে হলে, এটা রিজনটা আমাকে জানতে হলে আমাকে গ্যাসের গতিতত্ত্ব বা কণার গতিতত্ত্ব সম্পর্কে তোমার হচ্ছে আইডিয়া থাকতে হবে। এখন কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়? তাহলে কণার গতিতত্ত্ব পড়তে হলে তোমাকে আগে কণা জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। কিন্তু কণা জিনিসটা কি? কণা জিনিসটা হচ্ছে, তুমি যখন একটা পদার্থ নিচ্ছ, সাপোজ আমি এখানে এসে ডাস্টার নিলাম, ঠিক আছে? এই ডাস্টারটা একটা সুন্দর একটা ফর্মে আছে, রাইট? কিন্তু এই ডাস্টারকে তুমি যখন জুম করবা বা ওকে তুমি ভাঙবা, জুম করতে করতে তুমি একদম শেষ পর্যায়ে হয়তো তুমি কি পাবা, অণু পাবা। ঠিক আছে? অণু থেকে তুমি কি পাবা, পরমাণু পাবা, তাই না? একদম ছোট, মানে ডাস্টারের বা হচ্ছে যে কোনো কঠিন পদার্থের সব থেকে ছোট যে ফর্মটা হচ্ছে কি স্যার, পরমাণু বা হচ্ছে অণু। এই অণু বা পরমাণু, এই দুইটাকে বেসিক্যালি বলা হচ্ছে কি স্যার, কণা। কি বলা হচ্ছে? কণা। এই কণার উপরে ডিপেন্ড করে, কণার গতিতত্ত্বের উপর ডিপেন্ড করে বা কণার উপর ডিপেন্ড করে তোমার পদার্থটা দেখতে কেমন হবে সেটা ডিপেন্ড করে। পদার্থটাকে আদৌ কঠিন হবে, না তরল হবে, নাকি বায়বীয় হবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে ওই কণার উপরে। তাহলে মনে করো আমি কণাতে চলে গেলাম, ঠিক আছে? এখন এই কণাতে যখন আমি যাব, তখন আমি কণাতে গেলে আমি কি পাবো? হয়তো অণু পাবো, নাহলে কি পরমাণু পাবো। ঠিক আছে? এখন তুমি যখন অণু নিচ্ছ, মনে করো যে এই হচ্ছে আমার ডাস্টার, ঠিক আছে? এই ডাস্টারের এই জায়গাটা আমি জুম করব, এই জায়গাটা জুম করতে তো আমি ভিতরের দিকে যাব। ভিতরের দিকে গেলে যখন আমি কণা পর্যন্ত পৌঁছায় যাব, তখন আমি দেখব যে কণাগুলো না এইভাবে সাজানো আছে, সুন্দর করে ইউনিফর্ম আকারে সাজানো আছে। আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখতেছি, তোমরা আবার এটা মিসগাইডেড হয়েও না। এই যে তুমি ছোট ছোট যে বিন্দুগুলো দেখতে পাইতেছো, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে কণা। এগুলাকে আমরা কণা বলতেছি। এটা ইট মে বি অণু অথবা পরমাণু, যাই হোক না কেন। এখন এই যে কণাগুলো আমি পাইলাম, এই দেখো এই কণাটা আর এই কণাটার মধ্যে একটা গ্যাপ আছে। ঠিক আছে? এই গ্যাপটাকে বলা হয় আন্তঃকণা দূরত্ব। আন্তঃকণা দূরত্ব। আমি কিন্তু একদম বেসিকে যাচ্ছি, খেয়াল করো ব্যাপারটা। আমি যখন একটা পদার্থে খুব ডিপে চলে গেলাম, তখন আমি কি পাইলাম? কণা পাইলাম। আর কণা বলতে আমি কাকে বুঝাচ্ছি? অণু বা পরমাণুকে। এখন এই যে অণুগুলার সারিবদ্ধভাবে যে সাজানো আছে, এই অণুগুলার মধ্যবর্তী কিন্তু ডিস্টেন্স আছে, দেখছো? এই ডিস্টেন্সটা বলা হয় কি আন্তঃকণা দূরত্ব অথবা আন্তঃনৈবিক দূরত্ব বলে। এই আন্তঃকণা দূরত্ব বা আন্তঃনৈবিক দূরত্ব কতটুকু হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে বা আন্তঃকণা শক্তির উপরে। কিসের উপরে? আমরা আরেকটা টার্ম পেলাম, সেটা কি বলতো? আন্ত আন্তঃকণা শক্তি।
এই আন্তঃকণা শক্তি জিনিসটা কি? আন্তঃকণা শক্তি বলতে বোঝায় যে একটা কণা এবং আরেকটা কণাকে যে শক্তিতে আকর্ষণ করতেছে, একটা কণা আরেকটা কণাকে যে শক্তিকে আকর্ষণ করতেছে সেই শক্তিকে বলেছে আন্তঃকণা শক্তি। এই আন্তঃকণা শক্তির উপরে আন্তঃকণা দূরত্ব ডিপেন্ড করে। কিভাবে? যদি কণা দুইটার মধ্যে আন্তঃকণা শক্তি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আন্তঃকণা দূরত্ব কমে যায়, খুবই স্বাভাবিক। আমার আর তোমার মধ্যে যদি শক্তি বেশি হয় তাহলে কি আমার তোমার মধ্যে ডিসটেন্স কমে যাবে না? ঠিক না? ভালোবাসার টানে ঠিক এরকম আন্তঃকণা শক্তি বেশি যত হবে আন্তঃকণা দূরত্ব কি স্যার তত কম হবে। আবার আন্তঃকণা শক্তি যদি কম হয় তখন আন্তঃকণা দূরত্ব কি স্যার বেশি হয়। কথা বুঝতে পারতেছো? এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে আন্তঃকণা শক্তি, এই আন্তঃকণা শক্তির উপরে ডিপেন্ড করে আন্তঃকণা দূরত্ব, আবার আন্তঃকণা দূরত্বের উপর ডিপেন্ড করে যে পদার্থটা কি কঠিন হবে নাকি তরল হবে নাকি বায়বীয় হবে। কথা বুঝতে পারতেছো? তাহলে কেমনে হলো, যদি আন্তঃকণা শক্তি বেশি হয় তাহলে কি হবে, আন্তঃকণা দূরত্ব কম হবে। আন্তঃকণা দূরত্ব কম হলে কি হবে স্যার, কণা দুইটার মধ্যে যে ডিসটেন্স ছিল সেই ডিসটেন্সটা কি কাছে চলে আসবে, চলে আসার কারণে কণা দুটো কি স্যার খুব ক্লোজ হয়ে যাবে। তাহলে কণা যদি খুব ক্লোজ হয়ে যায় তাহলে দেখো যে এখানে অনেকগুলো কণা একসাথে যখন ক্লোজ হয়ে যায় তখন সে একটা সলিড ফর্ম নেয়। সলিড বলতে কি একটা কঠিন ফর্ম নেয়। এই কঠিন ফর্মটাই হচ্ছে কি বলতো কঠিন পদার্থ। কথা বোঝা গেছে? যখন দুইটা কণার মধ্যে আন্তঃনৈবিক শক্তি বেশি হবে তখন তাদের মধ্যে ডিসটেন্স কমে যাবে, আর ডিসটেন্স কমে গেলে কি তারা একটার সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকবে। এরকম অনেকগুলো কণা যখন একটার সাথে অ্যাটাচ হয়ে থাকবে তখন যে ফর্মটা তৈরি হয় সেই ফর্মটা হচ্ছে কি বলতো কঠিন ফর্ম। বুঝতে পারছেন? তাহলে এর থেকে আরেকটু দূরে গেলে কি হবে, যেমন আন্তঃকণা শক্তি এখানে যতটুকু আছে তার থেকে আন্তঃকণা শক্তি একটু কম, তো একটু কম হলে কি হবে বলতো, তার এখান থেকে মানে এই একটা কণা আর সে একটা কণা, এখান থেকে তার শক্তি কম হওয়ার কারণে আগের বার কঠিন পদার্থ বলে সে একদম কাছে চলে আসছিল, এখন সে কাছে না এসে কি হচ্ছে বলতো সে হচ্ছে মোটামুটি কাছে আসবে, অর্ধেক দূরত্বে আসলো। তাহলে তার দুইটা কণার মাঝখানে এখন দূরত্ব কিসে বলতো আগের থেকে অবশ্যই বেশি, তাই না? তাহলে আগের থেকে যদি অবশ্যই বেশি হয় তাহলে এটা কেন হয়েছে, কারণ আন্তঃকণা শক্তি হচ্ছে কম, আর আন্তঃকণা শক্তি কম হলে কিছু আন্তঃকণা দূরত্ব বাড়বে, তো দূরত্ব বাড়লে কি হবে এরকম করে তার যে ফর্ম তৈরি হয়, ঠিক আছে, গ্যাপ গ্যাপ করে ফর্ম তৈরি হয়, এই ফর্মটাকে তখন বলা কিছু জানো, তখন এই ফর্মটাকে বলা হচ্ছে কি স্যার তরল ফর্ম। কি ফর্ম? তরল ফর্ম। কথা বুঝতে পারতেছো? তার মানে দেখো আমরা কি বুঝলাম, যেই পদার্থের মধ্যে সব থেকে বেশি আন্তঃকণা শক্তি বেশি, অর্থাৎ তার মধ্যে কি স্যার আন্তঃকণা দূরত্ব কম, আর আন্তঃকণা দূরত্ব কম মানে কি স্যার সেই পদার্থটা কঠিনে পরিণত হয়। তার থেকে কমে আসলে অর্থাৎ যে কণার মধ্যে মোটামুটি আন্তঃকণা শক্তি আছে তার মধ্যে কি স্যার আন্তঃকণা দূরত্ব কি মোটামুটি, হ্যাঁ খুব বেশি কম না খুব বেশি কি স্যার বেশিও না, তখন সেই ক্ষেত্রে সেই ফর্মটা হবে কি স্যার বলতো তরল ফর্ম। লাস্টলি যেটা আছে, যদি আন্তঃকণা শক্তি সব থেকে বেশি কম থাকে মানে কি তার মধ্যে শক্তি যদি কমই থাকে তখন কি হয়, দুইটা কণা একটা কণা একটা কণা দ্বারা খুব সহজে আকর্ষিত হতে চায় না, তখন তাদের মধ্যে গ্যাপ অনেক বেশি থাকে, অর্থাৎ আন্তঃকণা দূরত্ব বিস্তার বেড়ে যায়। আর আন্তঃকণা দূরত্ব বেড়ে যাওয়ার কারণে তখন তার যে ফর্মটা হয় সেই ফর্মটাকে ধরুন আমরা বলি হচ্ছে গ্যাস ফর্ম। কি বলি স্যার? গ্যাস ফর্ম। গ্যাস ফর্ম কেন হয়? কারণ হচ্ছে কি তাদের মধ্যে কোনো শক্তিই থাকে না, আন্তঃকণা শক্তি থাকে না, ধরতে গেলে খুব ফ্রি ফর্মে চলে, তখন সে উঠতে থাকে, একটা থেকে মুক্ত হয়ে যায়, ফ্রি হয়ে যায়। আর ফ্রি হয়ে যাওয়ার কারণে সে দেখো একটা থেকে খুব সুন্দরভাবে কিছু বলতো ফ্রি হয়ে উঠতেছে। ঠিক আছে, এই ফর্মটাকে বলে কি স্যার বায়বীয় ফর্ম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পদার্থগুলা কখন কঠিন হয় কখন তরল হয় এবং কিছু কখন গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এগুলো আমরা বুঝে গেলাম। এখন কথা হচ্ছে এই যে পদার্থের যে কণাটা আমরা পড়লাম, এই কণার কিন্তু একটা শক্তি আছে, গতিশক্তি। কিভাবে গতিশক্তি আছে? যেমন মনে করো যে ও এখানে যখন আসছে, যখন আমি কঠিন পদার্থের কথা বলতেছি বা এখানে তাকাও যে কঠিন পদার্থের কথা বলতেছি, কঠিন পদার্থে কি হয়েছে বলতো আন্তঃকণা শক্তি বেশি থাকে যার কারণে কি একটা একটার সাথে খুব ভালোভাবে অ্যাটাচ থাকে, তখন এই কণাগুলোর মধ্যে না গতিশক্তি খুব কম থাকে। কথা বুঝতে পারছো? গতিশক্তি কি হয় স্যার খুবই কম থাকে, বিকজ কোনো গ্যাপই থাকে না। পক্ষান্তরে তল পথে আসলে কি তাদের মধ্যে একটু ডিস্টেন্স থাকে, আর একটু ডিস্টেন্স থাকার কারণে তাদের মধ্যে একটু গতিশক্তি থাকে। তুমি খেয়াল করবা, তুমি যখন পানি গ্লাসটাকে নাড়াও পানি কিন্তু নড়ে, রাইট? তাহলে তল পথে যখন নড়তেছে তখন কি তার মধ্যে গতিশক্তি আছে না, গতি আছে না? তো গতি থাকতেই পারে। অর্থাৎ গতিশক্তি কণার ডিস্টেন্সের উপরে বা কণার কি আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক দূরত্বের উপর কিন্তু ডিপেন্ড করা হচ্ছে কি তার গতি শক্তি। লাস্টলি আছে কি বায়বীয়। বায়বীয় ক্ষেত্রে কি হয়, বায়বীর মধ্যে কিছু একদমই আন্তঃআণবিক শক্তি কম থাকে, আর যার কারণে কি হয় তাদের মধ্যে দূরত্ব কিছু বেশি বেশি থাকে, আর দূরত্ব বেশি থাকার কারণে সে ফ্রি ফ্লোতে উঠতে থাকে, তখন তার গতিশক্তি স্যার বেশি থাকে। আবার এই যে কণার গতিশক্তি আমরা পড়তেছি, এই কণার গতিশক্তিগুলো, ঠিক আছে, কণার গতিশক্তিগুলো কণার
গতিশক্তি, ঠিক আছে, তাপমাত্রার উপরে কিন্তু ডিপেন্ড করে, তাপমাত্রার উপরে। অর্থাৎ কোনো পদার্থে তুমি যত বেশি তাপ প্রয়োগ করবা, অর্থাৎ কোনো পদার্থের তাপমাত্রা যত বেশি বাড়বে, ওই পদার্থের যে কণাগুলো আছে, কণা বলতে কি অণু বা পরমাণুগুলো যে আছে, তাদের মধ্যে কিছু গতিশক্তি বেড়ে যায়। কি হয়? গতিশক্তি বেড়ে যায়। এটা একটা উদাহরণ কি হইতে পারে স্যার? এটা একটা উদাহরণ, আমি বরফের কথা চিন্তা করো। তুমি এখানে বরফ নিলা, এই যে আমি এখানে কি নিলাম? বরফ নিলাম, ভালো কথা নিলাম। এই যে তুমি বরফ নিলা, এখন এই বরফটা আসলে কোন ফর্মে আছে বলতো? বরফটা পদার্থের কোন ফর্মে আছে? অবশ্যই বরফটা কি স্যার? কঠিন ফর্মে আছে। তাহলে বরফ যদি কঠিন ফর্মে থাকে, তখন আমরা কি বলতে পারি? তার আন্তঃকণা শক্তি, আন্তঃকণা শক্তি কি স্যার? বেশি, বেশি না? আন্তঃকণা শক্তি বেশি বলতে কি বোঝায়? তার প্রত্যেকটা কণার মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা হচ্ছে কম। সেই গ্যাপটা কি বলতো? কম। বরফের যে অণু বা পরমাণুগুলো আছে, সেই অণু বা পরমাণুগুলোর মধ্যে কিছু বলতো গ্যাপ হচ্ছে কি কম। আর গ্যাপ কম থাকা বলতে কি বোঝায়? তার মধ্যে গতিশক্তি কি স্যার? কম। অর্থাৎ একটা কোণা থেকে খুব ভালো একটা গতিতে মুভ করতে পারে না। এখন তুমি করলে কি? তুমি তার এখন জায়গা মতো আগুন ধরাই দিলা, ঠিক আছে? আগুন ধরা বলতে কি? তুমি হিট দিলা। তাহলে এই ব্যাটারে বা এই বরফটাকে যদি তুমি হিট দাও, তাহলে এ কিসে পরিণত হবে? এ হচ্ছে লিকুইডে পরিণত হবে। লিকুইড বলতে কি বোঝায়? তরলে পরিণত হবে। তাহলে এখন যে সে তরলে পরিণত হয়েছে, তরলে পরিণত হয়েছে, ঠিক আছে? তরল বলতে কি? পানিতে পরিণত হয়েছে। তাহলে বরফটা গলে কিসে আসছে এখন? পানিতে। তাহলে বরফ গুলো যখন পানিতে আসছে, তখন তার মধ্যে কি আন্তঃকণা শক্তি কি বাড়বে না কমবে? বলো। অবশ্যই আন্তঃকণা শক্তি কি আগের থেকে কি হয়েছে বলতো? কমবে। তাহলে আন্তঃকণা শক্তি যদি কমে, তাহলে একটা কণা এবং আরেকটা কণার মধ্যে ডিসটেন্স বেড়ে যাবে, কারণ তাদের মধ্যে শক্তি কম, তখন ডিসটেন্স বেড়ে যাবে। তাহলে ডিসটেন্স বেড়ে গেলে কিছু দেখো, একটা কণা একটা কণা থেকে একটু ডিসটেন্সে চলে যাবে। তাহলে যদি ডিসটেন্সে চলে যায়, তাহলে এই কণাগুলো দেখো তো মুভ করা, মুভ মানে কি? গতি নেওয়ার জন্য কি একটা জায়গা পাচ্ছে না? স্পেস পাচ্ছে না? পাচ্ছে কিনা? তাহলে এই স্পেসটা কেন পাচ্ছে? কারণ কি? তারা হচ্ছে ফর্ম চেঞ্জ হয়েছে। সে যখন কঠিন থেকে তরলে আসলো, ঠিক আছে, কঠিন থেকে যখন তলে আসলো, তখন তার মধ্যে কি আন্তঃকণা শক্তি কমে গেল, আন্তঃকণা দূরত্ব বেড়ে গেছে। আর আন্তঃকণা দূরত্ব বেড়ে গেলে বলতে কি বোঝায়? তার মধ্যে জায়গা তৈরি হয়ে গেছে মুভ করার জন্য। আর এটা সম্ভব হয়েছে কার মাধ্যমে? এটা সম্ভব হয়েছে গেছে হিট দেওয়ার মাধ্যমে। অর্থাৎ তুমি যখন একটা শক্ত বা একটা কঠিন পদার্থকে হিট দিচ্ছ, তখন তার মধ্যে কি হয়েছে বলতো? এরকম গতিশক্তি উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়? এটা উৎপন্ন এই কারণে, এই যে কণাগুলো আছে, এই যে অণু 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 বা পরমাণুগুলো যে আছে, এগুলো যখন খুব সুন্দরভাবে সাজানো থাকে, যখন সে হিট পায় মানে তাপ নেয়, তখন এই কণাগুলো হয় কি স্যার? হিট নেয়, নিয়ে তখন সে এক জায়গায় থাকতে পারে না, সে তখন কাঁপাকাঁপি শুরু করে দেয়। আর যখন সে কাঁপাকাঁপি শুরু করে দেয়, তখন কি স্যার? সে মুভ করে, মুভ করতে করতে কি হয়? আস্তে আস্তে দূরে সরে যায়। এই আস্তে আস্তে দূরে সরে গিয়ে সে তরলে পরিণত হয়। তখন আমরা এখানে কি শিখলাম? যে কোন একটা পদার্থকে যদি তুমি তাপ দাও, তখন পদার্থে কি হয়? তাপমাত্রা বাড়ে। আর পদার্থের তাপমাত্রা বাড়া বলতে কি বোঝায়? তার যে কণাগুলো থাকে, সেই কণাগুলো তাপমাত্রা বাড়ে। আর কণাগুলো তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন কি সে একটা থেকে আরেকটা জায়গায় সে দূরে দূরে সরে যেতে চায়, কাঁপাকাঁপি করে সে দূরে সরে যেতে চায়। যখন সে দূরে সরে যায়, তখন কি তাদের মধ্যে আন্তঃনমিক দূরত্ব বেড়ে যায়। আর আন্তঃনমিক দূরত্ব বেড়ে গেলে আমরা কি জানি স্যার? সেই পদার্থ কঠিন থাকে না, সেটা কি তরলে পরিণত হয়। ঠিক এইভাবে করে বরফ তাপ পেয়ে তরলে পরিণত হয়। আর তরলে যখন পরিণত হচ্ছে, তখন কি স্যার? তার যে কণাগুলো আছে, সেই কণাগুলো গতিশক্তি কি আর একটু বেড়ে গেছে, ঠিক আছে, একটু মুক্ত হয়েছে। আচ্ছা, এইভাবে করে এখন আমি যদি তাকে আরো হিট দিতে থাকি, ঠিক আছে, আরো হিট দিতে থাকি এইভাবে, তাহলে হিট দিলে কি হবে দেখো? একটা সময় আসবে, এই যে কণা যেগুলো ছিল, এই কণাগুলো কি আরো বেশি কি তাপ নিবে, তাপ নিয়ে তার তাপমাত্রা আরো বেশি বাড়বে। বাড়লে তার ভাইব্রেশন বা তাদের মধ্যে যে কম্পন সৃষ্টি হয়েছে, সেই কম্পনকে আরো বেশি কম্পিত হবে। এই কম্পিত হওয়ার মাধ্যমে সে একটা সময় হবে কিছু জানো, যে এই কণাগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে চলে যাবে। আর যখন সে অনেক দূরে দূরে চলে যায়, তখন তার যে ফর্মটা হয়, সেটাকে ধরা বলছে বাষ্প। অর্থাৎ কি বলে এটাকে? জলীয় বাষ্প বলে। হ্যাঁ, আমরা যখন পানিকে তাপ দিতে দিতে, ঠিক আছে, একদম গরম করে ফেলি, তখন সেটা কি হয়ে যায় স্যার? জলীয় বাষ্পে পরিণত হয়ে যায় না? এই জলীয় বাষ্পে পরিণত হওয়াটাই হচ্ছে কি স্যার? তার বায়বীয় ফর্ম। তা কি বায়বীয় ফর্ম? তাহলে এটা এটা সম্ভব হয়েছে কিভাবে? এটা সম্ভব হয়েছে তাপ দেওয়ার কারণে। অর্থাৎ তুমি যখন তাপ দিচ্ছ, তখন কি কণার গতিশক্তি বেড়ে যায়। আর কণার যখন গতিশক্তি বেড়ে যায়, তখন সে আস্তে আস্তে কঠিন থেকে তরলে পরিণত হয়, তরল থেকে আবার গ্যাসে পরিণত হয়। আর এখানে কি বলা যায়? এখানে হচ্ছে কি তার
আন্তঃকণা যে শক্তি আছে, আন্তঃকণা যে শক্তি আছে সেটা কি স্যার সবচেয়ে কম। আর সবচেয়ে কম বিদায় কি হচ্ছে, একটা কণা আরেকটা কণা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, আর দূরে সরে গিয়ে সে হচ্ছে কি আস্তে আস্তে গ্যাস হয়ে একটা কণা কি এইভাবে করে জলীয় বাষ্প করে কি স্যার উড়ে উড়ে চলে যাচ্ছে। কথা বুঝে গেছে? তাহলে এইটাই হচ্ছে কি স্যার বলতো কণার গতিতত্ত্ব। আমরা বুঝতে পারছি। তাহলে আমরা বুঝে গেলাম যে কঠিন কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ কি, এবং কঠিন পদার্থ কেন হয়, তরল পদার্থ সে কেন তরলে পরিণত হয়, এবং বায়বীয় পদার্থ সে কেন বায়বীয় পদার্থে পরিণত হয়, এবং প্রত্যেকটা পদার্থের যে ছোট যে অংশটা থাকে যেটাকে আমরা কি বলি কণা, সেই কণাকে আসলে আমরা কি বলতেছি, অণু বা পরমাণুকে আমরা কি কণা বলতেছি। এই কণার কিন্তু গতিতত্ত্ব আছে। গতিতত্ত্বটা জিনিসটা কি, যে কণার মধ্যে তারা যে থাকবে, তারা যে একটা কণা একটা কণার মধ্যে যে ডিস্টেন্স নিয়ে থাকবে, সেই ডিস্টেন্সটা কতটুকু হবে, এবং এই ডিস্টেন্সটা তাপমাত্রার সাথে কতটুকু কিসা বলতো চেঞ্জেবল। যেমন আমরা জানি কি তাপমাত্রা যখন বাড়াবো তখন তাদের মধ্যে কি হয়, কম্পন সৃষ্টি হয়, তখন তারা একটা একটা থেকে দূরে সরে যায়, দূরে সরে গিয়ে আস্তে আস্তে সেই কঠিন থেকে তরলে আসে, তরল থেকে বায়বীয় আসে। ঠিক এইটার প্রপার উদাহরণ হচ্ছে কি বরফ। তুমি দেখবে যে বরফকে তাপ দিলে সে হচ্ছে পানিতে পরিণত হচ্ছে, আর পানিকে তাপ দিলে সে হচ্ছে কিসা বলতো একসময় গ্যাসে বা জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে একটা জিনিস তিনটা ফর্মে চলে গেল, সে প্রথমে কঠিন ছিল অর্থাৎ বরফে ছিল, তারপর সে পানিতে আসছে অর্থাৎ তরলে আসছে, লাস্টলি সে গ্যাস অথবা কিছু বায়বীয় পদার্থ বা জলীয় বাষ্পে সে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? শুধুমাত্র তাপের জন্য। অর্থাৎ তুমি যখন তাপ দিচ্ছ, তখন তোমার কি তাপমাত্রা বাড়তেছে, আর তাপমাত্রা যখন বাড়তেছে তখন কণাগুলো কিসে গতিশক্তিও বাড়তেছে, আর কণাগুলো গতিশক্তি যখন বাড়তেছে তখন তাদের মধ্যে দূরত্ব বাড়তেছে, আর দূরত্ব যখন বাড়তেছে তখন কিসা সে কঠিন থেকে তলে যাচ্ছে, তল থেকে আস্তে আস্তে জলীয় বাষ্পে চলে গেছে। বুঝতে পারছি? তাহলে আমাদের এই টপিক অর্থাৎ কণার যে গতিতত্ত্ব এটা আমরা খুব ভালো করে বুঝে গেলাম। এরপর আসো নেক্সট যে টপিক সেটা কি। এবার দেখো আমরা যখন কণার গতিতত্ত্ব পড়ে ফেলছি তখন আমাদের আরো কিছু টপিক আছে যেগুলো আমাদের এই চ্যাপ্টারের অন্তর্গত। যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে আমাকে পড়তে হচ্ছে ব্যাপন। হ্যাঁ, ব্যাপন জিনিসটা কি, এরপরে ব্যাপনের কিছু পার্ট আছে, তা অন্তর্গত যে পার্টগুলো সেটা আমরা পড়বো। তারপরে আসবে হচ্ছে নিঃসরণ কি, নিঃসরণ ব্যাপারটা দেখবো, পাতন কি, ঊর্ধ্বপাতন কি, এইভাবে করে আমাদের চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। তো দেখো প্রথমে যে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যাপন। এখন এই যে ব্যাপন টপিকটা, এই ব্যাপন টপিকটা আসলে কি, এই ব্যাপন টপিকটা হচ্ছে এরকম, এটা যদি সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞাটা আসলে কি, আগে আমরা সংজ্ঞাটা পড়ি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এটা বোঝার ট্রাই করব। সংজ্ঞাতে বলছে এরকম যে কোনো পদার্থ উচ্চ গণমাত্রা থেকে, মার্ক করো, উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত, নিম্ন গণমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বলতে কি জানো, আমনা আমনি নিচ থেকে, হ্যাঁ স্বতঃস্ফূর্ত বলতে কি বোঝায়, নিচ থেকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কথা বুঝতে পারছো? তাহলে ব্যাপন কাকে বলে, একদম হাইলাইটেড যে কথাটা সেটা কি বলছে, উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রা, আমরা লিখে ফেলি। ব্যাপন জিনিসটা হচ্ছে কি, ব্যাপন, এই ব্যাপন জিনিসটা হচ্ছে কি হবে, ব্যাপন জিনিসটা হচ্ছে যে উচ্চ গণমাত্রা বা হাই কনসেন্ট্রেটেড, উচ্চ গণমাত্রা থেকে কোথায় দিকে যাচ্ছে বলতো, নিম্ন গণমাত্রার দিকে যাবে। কথা বুঝতে পারছো? কি যাবে, উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে কি যাবে? হ্যাঁ, সেটা কঠিন পদার্থে কণা হইতে পারে, তল পথে কণা হইতে পারে, বায়বীয় পদার্থের কণা হইতে পারে, যে কোনো কিছু। অর্থাৎ কণাগুলো যখন উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে বলতে কি বোঝায়, আমনামনি বা নিচ থেকে যাবে, আবার কি সমানভাবে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলি স্যার, ব্যাপন বলি। তাহলে ব্যাপনের জন্য ফার্স্ট কথা হচ্ছে উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে যাইতে হবে। এখন এই কথাটা দ্বারা তুমি কি একটা জিনিস হাইলাইট করতে পারতেছো, যেহেতু সে উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে যাচ্ছে, তার মানে কি স্যার ব্যাপনের জন্য গণমাত্রা পার্থক্য থাকা জরুরি। তাহলে এখান থেকে আমরা একটা কথা খুব ভালোভাবে শিখবো যে ব্যাপনের জন্য কি থাকা জরুরি স্যার, অবশ্যই অবশ্যই কি বলতো, গণমাত্রার পার্থক্য থাকতে হবে।
আমরা এখনো কিন্তু ব্যাপনের ভালোভাবে বিস্তারিত যাইনি, কিন্তু কিছু কিছু কিওয়ার্ডগুলো আমাদের শিখতে হবে। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে এরকম যে ব্যাপন কাকে বলে। ব্যাপন জিনিসটা হচ্ছে কি, সে উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে দাবিত হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কিওয়ার্ড। দ্বিতীয় কিওয়ার্ড কি স্যার, যে ব্যাপন হইতে হইলে অবশ্যই গণমাত্রার মধ্যে কি থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। যদি গণমাত্রা সেম থাকে, হ্যাঁ, মনে করো যে এই জায়গায় গণমাত্রা ওই জায়গায় গণমাত্রা যদি সেম থাকে তাহলে কিন্তু ব্যাপন হবে না। অবশ্যই এই জায়গায় গণমাত্রা বেশি আর এই জায়গায় গণমাত্রা কম থাকতে হবে, তাহলে কি হবে, বেশি গণমাত্রা থেকে কম গণমাত্রার দিকে কণাগুলো কি ব্যাপিত হতে থাকবে, মানে কি ব্যাপন হবে। কথা বুঝছো? এখন ব্যাপন কিভাবে হয়, যেমন এটা যদি একটা উদাহরণ দেখাতে চাই, সেন্টাসে আছে, এই যদি একটা উদাহরণ দেখাতে চাই, ঠিক আছে, তোমরা এটা অনেক আগেও তোমরা নিজেরাই এক্সপিরিয়েন্স করছো। সাপোজ মনে করো যে আমার কাছে একটা পারফিউম আছে, হ্যাঁ, নাম দেখাচ্ছি না, এই পারফিউম আছে। এখন এই পারফিউমটা যদি আমি দেখো, আমি হচ্ছে আমার হাতের বাম পাশে আমি কিন্তু তাকে নিক্ষেপ করতেছি, ঠিক আছে, মারলাম, তাহলে আমি পারফিউমটা আমি কোথায় ছড়াই দিলাম, পারফিউমটা হচ্ছে আমি এই জায়গাটাকে জোরে ছড়াই দিলাম, ঠিক আছে। তাহলে আমাকে বলো, দিন শেষে কি এই জায়গায় শুধু গ্রাম থাকবে নাকি এই পাশেও গ্রামটা যাবে? আমার এই পাশে কি ডান পাশেও গ্রাম যাবে না? হ্যাঁ যাবে, আস্তে আস্তে যাবে। কেন যাবে? দেখো আমি যখন পারফিউমটা বাম পাশে ছড়াই দিছি, তখন পারফিউমের এই যে কণাগুলো যে আমি ছড়াই দিলাম না, এই যে পারফিউমের কণাগুলো দেখো, ঠিক আছে, এই কণাগুলো কিন্তু আমি এইভাবে স্প্রে করছি, বাম পাশে স্প্রে করছি। এই স্প্রে করার পরে এইটা আস্তে আস্তে কি হচ্ছে জানো, এই কণাগুলো যেহেতু কণা, গ্যাসীয় কণা, সেগুলো আস্তে আস্তে এক্সপ্যান্ড হবে, এক্সপ্যান্ড ছড়ানো শুরু করবে। ছয়তে সাথে সে কি অবস্থা দেখো, সে ছয়তে ছয়তে আরো ছড়াই যাবে, ঠিক আছে। লাস্টলি কি অবস্থা বলতো, লাস্টলি সে হচ্ছে পুরা রুম জুড়ে এই কণাগুলো বিছা ছড়াই দিবে। কথা বুঝতে পারতেছো? এইটা হচ্ছে ব্যাপন। ব্যাপন হচ্ছে কি, এরকম অনেকগুলো কণা যখন একসাথে থাকে, সেটা কোনো এক দিয়ে তুমি নির্যাসিত করলা, ওইখান থেকে সে কি হচ্ছে, আস্তে 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 সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে ছড়ানোর যে প্রসিডিউরটা, সেটা হচ্ছে ব্যাপন। আর এই ব্যাপনের জন্য আমি কি বলছিলাম, যে গণমাত্রার পার্থক্য থাকা লাগবে। দেখো তো এখানে তুমি গণমাত্রার পার্থক্য পাচ্ছ কিনা, অবশ্যই পাচ্ছ। এই যে তুমি এখানে দেখছো, এখানে কতগুলো কণা একসাথে আছে, তাহলে অনেকগুলো কণা যদি একসাথে থাকে একটা ছোট একটা জায়গায়, তখন এই জায়গায় অবশ্যই কি গণমাত্রা বেশি। তার মানে আমি এই জায়গাটাকে কি বলতে পেরেছি বলতো, উচ্চ, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি দেখো, উচ্চ গণমাত্রা, রাইট, উচ্চ গণমাত্রা। অর্থাৎ এই জায়গায় কনসেন্ট্রেশন খুব বেশি, একটা ছোট একটা জায়গার মধ্যে অনেকগুলো কণা আছে, তাই না? আর যখন সে এখানে আসছে, এটাকে আমরা কি বলতেছি বা এটাকে আমরা কি বলবো, এটাকে বলছে নিম্ন ঘনমাত্রা, তাই না? তো ব্যাপনে তো এটাই বলছিল যে ভাই, উচ্চ গণমাত্রা থেকে সে নিম্ন গণমাত্রার দিকে আপনা আপনি, মানে কি স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়ায় যাবে। তো তাই তো হচ্ছে যে উচ্চ গণমাত্রা থেকে আস্তে আস্তে ছড়াচ্ছে আপনা আপনি বা স্বতঃস্ফূর্তভাবে, ছয়তে ছয়তে কোথায় চলে আসছে স্যার, নিম্ন গণমাত্রার দিকে চলে আসছে। এইটা হচ্ছে ব্যাপন। হ্যাঁ, তোমার বাসায় দরকার হলে যদি এয়ার ফ্রেশনার থাকে বা পারফিউম থাকে, তোমরা দেখবা যে রুমের এক কোণে মারবা, আরেক কোণে কিছুক্ষণ পর গ্রাম চলে গেছে, ঠিক আছে। এই যে প্রসিডিউরটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপন। তাহলে আমরা কিন্তু ব্যাপনটা মোটামুটি বুঝে গেছি। তাহলে ব্যাপন কাকে বলে আমরা বুঝে গেছি, ব্যাপনের জিনিসটা কি পুরোটা বুঝে গেছি। কিন্তু এখন এই ব্যাপনগুলা কার কার উপরে প্রয়োগ করা হয়, বা মানে কারাই ব্যাপন প্রক্রিয়াটা পরিচালনা করে, এর মধ্যে আমরা যে পড়ছিলাম পদার্থ হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে কঠিন, তল, বায়বীয়, ঠিক আছে। এই কঠিন পদার্থের ব্যাপন ঘটে, তল পদার্থের ব্যাপন ঘটে, এবং কি স্যার গ্যাসীয় বা বায়বীয় পদার্থেও কি ব্যাপন ঘটে। এগুলো এখন আমরা দেখবো একটা একটা করে, যে কঠিন পদার্থে ব্যাপন কিভাবে ঘটে, তল পদার্থে কিভাবে ঘটে, আর হচ্ছে গ্যাসীয় পদার্থে কিভাবে ঘটে। আসো দেখো, এ পর্যায়ে হচ্ছে আমরা কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া নিয়ে পড়বো। হ্যাঁ, তো তোমাদের কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়ায় কিছু ছবি দেওয়া আছে, চায়ের লিগার দিয়ে কিভাবে হচ্ছে, লিগার থেকে কিভাবে হচ্ছে চা বের হয়, ঠিক আছে, এই প্রক্রিয়াটা দেওয়া আছে। তো দেখো আমি এখানে তিনটা চিত্র আঁকছি। আগে আমরা থিওরিটিক্যালি পড়ে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, এই প্রথম যে কাপটা আছে, সেই কাপে দেখো জাস্ট পানি আছে, আর কিছু নেই, পানি আছে। হ্যাঁ, এরপর আমরা কি করলাম, আমরা হচ্ছে দ্বিতীয় কাপে হচ্ছে আমি হচ্ছে এই চায়ের যে লিগার থাকে না, চা পাতা যেটা বলে, ঠিক আছে, চা পাতার যে লিগার থাকে, লিগার বলে না, এটা কি বলে, টি প্যাক বলে যেটা। হ্যাঁ, টি প্যাক, আমি টি প্যাকটা হচ্ছে কি করতেছে বলতো, তাকে আমি চুবাচ্ছি, এই যে পানিতে চুবাচ্ছি। তো তোমরা খেয়াল করছো, তোমরা তো অবশ্যই চা খাইছো, যখন টি প্যাকটা হচ্ছে পানিতে চুবানো হয়, তখন টি প্যাক থেকে কি হয়, আস্তে 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 কালারটা বের হতে থাকে, আর বের হয়ে সেটা কি পানির মধ্যে ছড়াতে থাকে, রাইট। যখন পানির মধ্যে সে ছড়ায়, সেই পানি কালারটা কিসা বলতো, আস্তে আস্তে লালচে কালো হতে থাকে, তাই না।
তো কিছুক্ষণ আমরা টি প্যাকটা নিয়ে ঝাড়ানোর পর যখন টি প্যাকটা উঠাই ফেললাম তখন কি হইলো, তখন হচ্ছে এই জায়গায় দেখো যে টি প্যাক যখন আমি উঠাই ফেলছি তখন এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় কিন্তু এই যে পানিটা হচ্ছে একদম লালচে কালো হয়ে গেছে। ঠিক আছে, তো লালচে কালো যে হইলো এটা কেন হইলো স্যার বলতো? এটা হচ্ছে টি প্যাক থেকে যে চায়ের যে নির্যাস ছিল সে চায়ের নির্যাসটা কি হচ্ছে আস্তে আস্তে টি প্যাক থেকে বের হয়ে পানির সাথে মিশে গেছে, আর পানির সাথে মিশে গিয়ে পানির কালারটাকে সে কি চেঞ্জ করে ফেলছে। এখন কথা হচ্ছে এই যে পানির সাথে যে মিশে গেল এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। আর এই ব্যাপন প্রক্রিয়াটা কার হচ্ছে? কঠিন পদার্থে কিন্তু হচ্ছে। কারণ খেয়াল করবা যে ওই যে টি প্যাকটা ছিল, টি প্যাকের ভিতরে কিন্তু কোনো তরল পদার্থ ছিল না, ছিল কি না? টি প্যাকের ভিতরে কি ছিল? টি প্যাকের ভিতরে ছিল হচ্ছে চায়ের নির্যাস, আর চায়ের যে নির্যাসটা ছিল সেটা কিন্তু গুড়ি গুড়ি দানা দানা, আর এই যে গুড়ি গুড়ি দানা দানা যেই পদার্থটা সেটা কিন্তু আসলে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ থেকে যেহেতু পানির দিকে ব্যাপনটা হচ্ছে এই কারণে এটা নাম হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া। ঠিক আছে, বা বলা যায় কঠিন পদার্থের ব্যাপন। কথাটা বুঝতে পারতেছো কেন হচ্ছে? আমি আবার বলতেছি, এই যে তোমার টি প্যাকের ভিতরে কিন্তু চায়ের নির্যাস ছিল, আর চায়ের নির্যাসটা হচ্ছে কি সে ইটসেলফ হচ্ছে কি সলিড বা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থটা যখন নির্যাস থেকে মানে টি প্যাক থেকে বের হয়ে পানির সাথে মিশে যাচ্ছে, এই কঠিন পদার্থের যে মিশ্রণটা হচ্ছে এই কারণে এই ব্যাপন প্রক্রিয়াটা বলা হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন। কথা বুঝতে পারতেছি? তাহলে দেখো কঠিন পদার্থের ব্যাপনটা কিন্তু এই প্রসিডিওরে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখানে এই কঠিন পদার্থের ব্যাপনটা, ঠিক আছে, যদি তুমি গরম পানি নাও, ঠিক আছে, তুমি মনে করো টি প্যাক নিলা, এই হচ্ছে আমাদের টি প্যাক কেমনে আগে আইকানি টি প্যাক, এই যে মনে করছো তুমি টি প্যাকটা নিলা, এই টি প্যাকের ভিতরে এই জায়গাটা যেটা থাকে সেটাই হচ্ছে কি বলতো কঠিন পদার্থ। টি প্যাকের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কি স্যার কঠিন পদার্থ। রোজা রমজানের দিনে গান ছাড়ছে কে, যাই হোক কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থকে আমি কি করাবো? ব্যাপন করাবো। তাহলে এই ব্যাপন করার জন্য তুমি যে চা নিতেছো, চা তো অবশ্যই গরম পানিতে তুমি এটা করো। তো তুমি মনে করো স্যার এই ব্যাপন করার জন্য তুমি হট ওয়াটার নিলা, আবার আরেকজন মনে করো স্যার কোল্ড ওয়াটার নিল। ঠিক আছে, দুইজন ব্যক্তি যখন এই টি প্যাকটাকে চুবাবে, পানিতে চুবাবে, খেয়াল করবা যে হট ওয়াটার নিছে মানে গরম পানি নিছে যে তার মধ্যে ব্যাপন প্রক্রিয়াটা তাড়াতাড়ি হচ্ছে, ব্যাপন প্রক্রিয়া ফাস্টলি হচ্ছে। ঠিক আছে, আর দেখবা যেই তোমার যে ফ্রেন্ডটা কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানির মধ্যে টি প্যাকটা চুবাচ্ছে তার মধ্যে ব্যাপন প্রক্রিয়াটা স্লোলি হচ্ছে। এই জিনিস কিন্তু হয়। ব্যাপন প্রক্রিয়া ডিপেন্ড করে তাপমাত্রার উপরেও কিন্তু ডিপেন্ড করে। কেন তাপমাত্রার উপর ডিপেন্ড করে আমি বলতেছি, যখন তুমি গরম পানি নিচ্ছ তাহলে তুমি যখন এই টি প্যাকটাকে গরম পানিতে তুমি চুবাইতেছো তখন এই টি প্যাকে থাকা যে কঠিন পদার্থগুলো যে ছিল, তাহলে কঠিন পদার্থ কি স্যার গরম তাপমাত্রাটা নিচ্ছে না, তাপ নিচ্ছে না? যদি সে তাপ নিয়ে থাকে তার মানে কি তার তাপমাত্রা বাড়তেছে। আর আমরা যখন কণার গতিতত্ত্ব পড়ছিলাম শুরুর দিকে, ক্লাসের শুরুর দিকে, তখন আমরা কি পড়ছিলাম যে তাপমাত্রা যত বেশি কণার গতিশক্তি তত বেশি। তাহলে এই টি প্যাকটা যখন গরম পানিতে চুবাইলাম আমি, তখন গরম পানি থেকে গরম যে তাপমাত্রা সেই টি প্যাকের থাকা যে চায়ের পাতা যে থাকে যে নির্যাস থাকে সেই নির্যাসগুলো কি কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ কি করতেছে গরম পানি থেকে তাপ নিচ্ছে, তাপ নিয়ে এই কঠিন পদার্থের যে কণাগুলো আছে কণাগুলোর মধ্যে কি বলতে এরকম কণাগুলোর মধ্যে কি হচ্ছে এরকম ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি হচ্ছে, তারা কি নড়াচড়া করা শুরু করতেছে। তাহলে তারা যে নড়াচড়া করা শুরু করে এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরের কারণে কি বলতো সে খুব তাড়াতাড়ি ওই টি প্যাক থেকে যে চায়ের নির্যাসটা আছে সেটা বের করে দিচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি কণাগুলো গতিশক্তি পাচ্ছে আর কণাগুলো হচ্ছে কি স্যার কম্পন করতেছে, কম্পন করার কারণে সে আস্তে আস্তে কি হচ্ছে চায়ের যে পানি ছিল ওই পানির সাথে কি মিশে যাচ্ছে খুব তাড়াতাড়ি, বিকজ সে তাপমাত্রা পাচ্ছে। কিন্তু কোল্ড ওয়াটারের কথা যদি চিন্তা করো, কোল্ড ওয়াটার কি ঠান্ডা পানির বেলায় এরও কিন্তু ব্যাপন হবে, কিন্তু গরম পানির মতো তাড়াতাড়ি ব্যাপন হবে না। তার কারণ হচ্ছে কি যখন সে তুমি যখন তাকে হচ্ছে ঠান্ডা পানিতে চুবাবা তখন কি হবে, তখন যে চায়ের নির্যাসগুলো ছিল সেই নির্যাসগুলা কি পাবে না, কোনো তাপ পাবে না। আর যেহেতু সে তাপ পাচ্ছে না তখন কি স্যার সে তাদের মধ্যে কি হচ্ছে না, তাদের মধ্যে কোনো প্রকার ভাইব্রেশন হচ্ছে না, কম্পন হচ্ছে না। আর কম্পন না হওয়ার কারণে সে খুব স্লোলি কি হচ্ছে স্যার, খুব স্লোলি সে ছড়াচ্ছে, ব্যাপনটা খুব স্লোলি ছড়াচ্ছে। এই কারণে তার প্রক্রিয়াটা হবে স্লোলি, এবং যেটা হচ্ছে গরম পানি তার প্রক্রিয়া স্যার ফাস্টলি। অর্থাৎ আমি এটা বলতে পারি যে তুমি যখন কঠিন পদার্থের ব্যাপন ঘটাবা
তুমি যত বেশি তাপমাত্রা প্রয়োগ করবা, যদি এটা পানি হোক, পানির ক্ষেত্রে তুমি যদি বেশি তাপের পানি নাও, তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার, তার মধ্যে ব্যাপন প্রক্রিয়া বেশি হবে। তার থেকে আস্তে আস্তে যত তাপমাত্রা কম থাকবে, সেই কম তাপমাত্রার পানিগুলোর কি ব্যাপনগুলা খুব কম তাপমাত্রায় কি ব্যাপন হবে। অর্থাৎ কঠিন পদার্থের ব্যাপন বলো বা তল পদার্থের ব্যাপন বলো, যাই বলো তাপমাত্রার উপর কিন্তু ডিপেন্ড করে। তো এটার যে একটা প্র্যাকটিক্যাল, সেটা এখন আমরা দেখে আসি, দেখে এসে আমরা পরে তল পদার্থের ব্যাপনে চলে যাব। আজকে আমি তোমাদেরকে চা বানায় খাওয়াবো, ঠিক আছে। চা বানানোর জন্য দেখো আমি টি ব্যাগ নিয়ে আসছি। আসলে টি ব্যাগটা নিয়ে আসছি চা বানানোর জন্য না, একটা প্র্যাকটিক্যাল করার জন্য। প্র্যাকটিক্যালটা কি, যে আমরা কঠিন পদার্থের ব্যাপন পড়ছিলাম, রাইট। কঠিন পদার্থের ব্যাপন বলতে কি বোঝায়, যে কোন একটা কঠিন পদার্থ থেকে কোনো কিছু যে স্বতঃস্ফূর্তভাবে ছড়ায় যাচ্ছে, সেটা হচ্ছে তার ব্যাপন, তাই না। তো এই কারণে আমরা করলাম কি, আমরা দুইটা টি ব্যাগ নিয়ে আসছি। এখানে আমাকে সাইডে টি ব্যাগ আছে। তো দুইটা টি ব্যাগে দেখো যে এই টি ব্যাগের ভিতরে কি চা আছে বা চায়ের নির্যাস আছে। এখন আমি যদি একে পানির ভিতরে চুবাই, তাহলে কি হবে বলতো, এই যে চায়ের যে নির্যাস গুলা বা পাতাগুলো আছে, সেখান থেকে নির্যাসটা বের হয়ে পানিতে কিছু ছড়া যাবে। তো পানিতে যে ছড়াচ্ছে, ছড়ানোর ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপন, তাই না। হ্যাঁ, ছড়ানোর ব্যাপারটা যদি ব্যাপন হয়, তাহলে এই ক্ষেত্রে একটু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখো, আমি এখানে এক জায়গায় গরম পানি নিয়েছি আর একটা ঠান্ডা পানি নিয়েছি। কেন গরম পানি এবং ঠান্ডা পানি নিয়েছি, কারণ আমরা থিওরিটিক্যালি যখন পড়তেছিলাম তখন আমরা কি পড়ছিলাম, যে ব্যাপন প্রক্রিয়াটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। তাপমাত্রা যত বেশি হবে, ব্যাপন প্রক্রিয়া তত বেশি হবে। তাহলে ওই হিসেবে এই যে গরম যে পানিটা আছে, এই পানির তাপমাত্রা কি অবশ্যই ঠান্ডা পানি থেকে বেশি। তাহলে হিসাব মতে এখানে যে ব্যাপন প্রক্রিয়াটা হওয়ার কথা, সেটা কি অবশ্যই বেশি হওয়ার কথা। এটি আমরা পরীক্ষা করব। আর আগে বলে নি যে এটা কেন কঠিন পদার্থের ব্যাপন বলতেছি আমরা, তার কারণ হচ্ছে এর ভিতরে যে পদার্থগুলো আছে সেটা হচ্ছে কঠিন। এখান থেকে নির্যাসটা বের হয়ে গেছে, পানিতে ছড়ায় যায়। তাহলে কঠিন থেকে যেহেতু ছড়াচ্ছে, সুতরাং এই ব্যাপনটাকে আমরা বলি কি স্যার, কঠিন পদার্থের ব্যাপন। আসলে আমরা শুরু করি। আমরা আগে যে একসাথে দিব, হ্যাঁ, গরম পানি আর হচ্ছে আমরা ঠান্ডা পানি একসাথে দিব। বিসমিল্লাহ। লাভ দিয়ে উঠে গেল কেন? আমরা একটু ওয়েট করব, দেখি কে জিতে, গরম পানি জিতে না ঠান্ডা পানি জিতে। আর সময় যাক না, নিচে ছাড়ছে না, এটা নিচে ছাড়ছে, দেখা যাচ্ছে খুব মজা হয়। এটা দেখা যাচ্ছে আমাদের এই যে কাজ কেমন দেখা যাচ্ছে এটা। ক্যামেরা থেকে দুইটা দেখা যাচ্ছে কিনা দেখ, এটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, দেখা যাচ্ছে ক্যামেরাতে। আচ্ছা দেখো, আমরা কিছুক্ষণ ওয়েট করছি। তো ওয়েট করার পর আমরা দেখলাম যে এই যে চায়ের যে পাতাটা টিপ্যাক, এই টিপ্যাক থেকে যে রংটা বের হইছে দেখছো, হ্যাঁ, নির্যাসটা যে বের হইছে, এটার পরিমাণটা দেখো আর এটার পরিমাণটা দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কি বুঝলাম, প্রথম কথা হচ্ছে টি প্যাকের ভিতরে চায়ের পাতা ছিল, যা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ থেকে তল পদার্থে কি হয়েছে, ব্যাপন হয়েছে। এখানেও হয়েছে, এখানেও হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা কি জানলাম, যে এই যে ব্যাপনটা হয়েছে, কঠিন পদার্থের ব্যাপন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তাপমাত্রার উপরে। এটা তাপমাত্রা বেশি ছিল বিধায় এখানে ব্যাপনের পরিমাণ কত বেশি, আর এর তাপমাত্রা কম, যেহেতু ঠান্ডা পানি, এর ব্যাপনের পরিমাণ স্যার কম। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড উপায়। তাহলে আমরা এই পরীক্ষা দ্বারা বুঝলাম যে ব্যাপন প্রক্রিয়া তাপমাত্রার উপর কি স্যার নির্ভরশীল। তাহলে আমাদের পরীক্ষা কমপ্লিট হলো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই চারা, ঠিক আছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা তল পদার্থের ব্যাপন নিয়ে পড়বো। তো তল পদার্থের ব্যাপনের জন্য তোমাদের বইতে একটা ফিগার আঁকা আছে, সেই ফিগারটা হচ্ছে এরকম, যে এইটা। তো এইটা আগে কি বলছে এটা আগে বুঝে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাব, সমস্যা নেই। তো এখানে দেখো তারা হচ্ছে তিনটা টেস্ট টিউব নিছে, রাইট। এই তিনটা টেস্ট টিউবের মধ্যে তারা হচ্ছে পানি নিছে, নর্মাল যে পানি আছে সে পানি নিছে। এখন নর্মাল পানি নিয়ে তাতে হচ্ছে নীল ডালছে। এখন কথা হচ্ছে নীল জিনিসটা কি, অনেকেই কোশ্চেন করতে পারো, যারা পশ ছেলেপেলে আছো তারা জিজ্ঞাসা করতে পারছো নীল কি। তোমাদের আম্মুকে জিজ্ঞাসা করবা যে কাপড়ে এক ধরনের নীল দেয়, হ্যাঁ, সাদা কালার কাপড় হইলে সেটাকে একটু ভালো হাইলাইট করার জন্য নীল নীল কালারের কিছু নীল পাওয়া যায়, ওই নীল দেয়। ওই নীলটাই হচ্ছে তারা এই পানিতে ডালছে।
তাহলে সে কি নিছে স্যার বলতো? সে নীল নিছে না? নীল সে নিছে, নীল হচ্ছে কি? সে তরল, তরল সে যে নিছে নীল, হ্যাঁ, যে নীলটা নিছে সে নীলটা হচ্ছে তরল। এই তরলটা সে কি করছে বলতো? ফোটায় ফোটায় কয়েক ফোঁটা সে পানিতে ঢালছে। যখন সে পানিতে ঢালছে তখন সে কয়েক ফোঁটা পানিতে আসছে, এসে হালকা এতটুকু জায়গায় সে নীল করছে। সময়ের সাথে সাথে এই নীল যে কালারটা সেটা আস্তে আস্তে ব্যাপ্তি পাইছে, ব্যাপ্তি পাই গেছে, একটু এক্সপেন্ড হয়েছে। আরো সময়ের সাথে সাথে সে নীল কালার দেখছে পুরোটা জায়গা জুড়ে এইভাবে কি ব্যাপ্তি পাইছে। তাহলে দেখছো এই যে তার মধ্যে যেটা প্রসেস হলো, এই প্রসেসটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। কেমন ব্যাপন প্রক্রিয়া হলো? কারণ ব্যাপন কাকে বলে, বা ব্যাপনের যখন আমরা সংজ্ঞা পড়ছিলাম তখন আমরা কি পড়ছিলাম? যে উচ্চ গণমাত্রা স্থান থেকে নিম্ন গণমাত্রা স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। তাহলে দেখো তুমি যখন এখানে ফোটায় ফোটায় পানি দিচ্ছ, বা সরি ফোটায় ফোটায় নীল দিচ্ছ, তখন এই নীলগুলো কি ছিল? এই জায়গায় উচ্চ গণমাত্রা ছিল, রাইট? মানে এখানে কনসেন্ট্রেশন বেশি ছিল। এই উচ্চ গণমাত্রার স্থান থেকে সে আস্তে আস্তে চারদিকে ছড়ায় ছড়ায় নিম্ন গণমাত্রার স্থান দিকে চলে আসছে। তাহলে উচ্চ গণমাত্রার স্থান থেকে নিম্ন গণমাত্রার স্থান দিকে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? ব্যাপন বলে না? এটা হচ্ছে সেই ব্যাপন প্রক্রিয়া। এখন এই ব্যাপন প্রক্রিয়াটাকে স্পেসিফিক ভাবে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া বলে। এখন তল পথে কেন ব্যাপন প্রক্রিয়া বলতেছে? আগে যখন আমরা চায়ের পাতাটার কথা বলছিলাম, যে টি প্যাক, টি প্যাকের ভিতর কি ছিল স্যার? কঠিন পদার্থ ছিল, মানে কি চায়ের গুঁড়া ছিল। এই গুঁড়াগুলো কি কঠিন পদার্থ না? এই কারণে ওটা ছিল কঠিন পদার্থের ব্যাপন। কিন্তু এখন এটাকে আমরা তল পথে ব্যাপন কেন বলতেছি? কারণ এখন তো আমরা চা ডালি নেই, বা চায়ের যে নির্যাস বা টি প্যাক সেটা ডালি নেই, আমরা ডালছি কি এখন? এখন আমরা ডালছি হচ্ছে নীল, কাপড়ের নীল। এখন কাপড়ের যে নীল সেটা আসলে কি? সেটা তল পথ না, তাই না? এই তল পথ তো আস্তে 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 উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে ছড়ায় গেছে। তাহলে এই যে তল পথ ছড়ায় গেছে, এই কারণে এই পথটাকে বলা হচ্ছে স্যার তল পথের ব্যাপন প্রক্রিয়া। বুঝতে পারছো? এটাকে কি বলে? তলপথের ব্যাপন প্রক্রিয়া। তাহলে আমরা তলপথে ব্যাপন প্রক্রিয়া পড়ে ফেলছি। এখন এই তলপথে ব্যাপন প্রক্রিয়ার উপরে দুইটা টার্মস চলে আসে। সেই দুইটা টার্মস হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে এখানে কাজ করে। দেখো সেম কথা আমরা একটু আগে যেটা পড়ছি, মনে করো যে তুমি হচ্ছে এই ব্যাপন প্রক্রিয়া করার জন্য তুমি হট ওয়াটার বা হচ্ছে গরম পানি নিছো, তুমি গরম পানি নিছো, আর তোমার যদি ভাই বা বোন যে থাকুক না কেন, সেই প্রক্রিয়াটা করার জন্য সে হচ্ছে কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানি নিছে। ঠিক আছে? যদি তুমি গরম পানি নিয়ে থাকো, তাহলে গরম পানিতে তুমি যখন এই নীলটা ঢালবা, তখন এই নীলটা খুব তাড়াতাড়ি ব্যাপিত হবে, মানে চারপাশে খুব তাড়াতাড়ি ব্যাপন হয়ে যাবে। কেন তাড়াতাড়ি ব্যাপন হয়ে যাবে? ওই একই কথা আমি বলছিলাম যে ব্যাপন কণার গতিতত্ত্ব আমরা পড়ছিলাম, যে যে কণার যে গতিশক্তি সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে কিসের উপর? তাপমাত্রার উপরে। তাহলে গরম পানিতে তুমি নীল ঢালা বলতে কি বোঝায়? গরম পানি তাপমাত্রা বেশি, যখন তুমি নীল ঢালতেছো তো নীলটা কি হচ্ছে? গরম পানি থেকে তাপ নিচ্ছে, তাপ নিয়ে সে নিজে কি হচ্ছে? গরম হচ্ছে, সে নিজে কি তার তাপমাত্রা বাড়াচ্ছে। তাহলে নীলের তাপমাত্রা যদি বেড়ে যায়, নীল যে ঢাললাম তার তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে নীলের তো অণু আছে, রাইট? কণা আছে। এই কণাগুলো কি হবে? তাদের মধ্যে নর্মাল যে পজিশন ছিল সেই নর্মাল পজিশন থেকে সে সরে এসে তার মধ্যে কম্পন সৃষ্টি হবে। যখন সে কম্পন সৃষ্টি হবে, তার মানে কি? তার মধ্যে একটা গতিশক্তি চলে আসে। এই গতিশক্তি চলে আসার কারণে সে এখান থেকে যে ছড়াবে, এই ছড়ানোর স্পিডটা বেশি হয়ে যাবে। কথা বুঝছো? তাপ পাওয়ার কারণে নীলের যে কণাগুলো ছিল সেই কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, আর কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তার এদিকে ছড়ায় যাওয়ার যে প্রবণতা সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কার থেকে বেশি হবে? অবশ্যই কোল্ড ওয়াটার যে নিবে, বা তোমার যে ভাই বা বোন সে যদি ঠান্ডা পানি নেয়, সে ঠান্ডা পানিতে নীল ডাললে ওইটার যে স্পিড হবে তার থেকে গরম পানির স্পিড বেশি হবে, কারণ ওই যে তাপমাত্রা এখানে ফ্যাট করতেছে। কথা বুঝতে পারতেছি? তাহলে আমরা কি বলতে পারি? যে গরম পানিতে ঠিক আছে, তল পদার্থের ব্যাপন কি হবে? তরল পদার্থের ব্যাপন ফাস্টলি হবে, খুব ফাস্ট হবে। আর কোল্ড ওয়াটারের ক্ষেত্রে কি তলপথে ব্যাপন কি হবে বলতো? স্লোলি হবে। এটাও আমরা ঠিক এখনই প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নিব। চলো আমরা দেখে আসি প্র্যাকটিক্যালটা। তো আমরা একটু আগে তল পদার্থের ব্যাপন পড়ছিলাম, রাইট? এই তল পদার্থের ব্যাপন এর এক্সপেরিমেন্টে দেখার জন্য আমরা এখন এই বিরতিতে চলে আসছি। আচ্ছা, এখানে ব্যাপারটা কি ছিল? যে আমরা নীল নিয়েছিলাম, রাইট? আমরা নীল নিয়ে কি করেছি? আমরা পানিতে আমরা নীলের ফোঁটাটা দিছি। তো নীল সে নিজে কি বলতো? এটা তল পদার্থ। তাহলে আমার হাতে একটা নীল দেখতে পেতেছো, উজালা, ঠিক আছে? এই যে নীল, এই নীল নিজে কিন্তু একটা তল পদার্থ, রাইট? এই তল পদার্থকে যখন আমি এখানে দিব, তখন এটা কি হবে স্যার? ব্যাপন হবে। সো এটা যেহেতু তরল পদার্থ আর এই যে ব্যাপন হচ্ছে, এই কারণে এটা নাম হচ্ছে তরল পদার্থের ব্যাপন। আগে ছিল কঠিন পদার্থের ব্যাপন, এখন হচ্ছে তরল পদার্থের ব্যাপন। এখন এই তরল পদার্থের ব্যাপন দেখার জন্য আমরা এখানে দুই ক্যাটাগরি পানি নিয়েছি। একটা হচ্ছে আমরা গরম পানি নিয়েছি, একটা হচ্ছে ঠান্ডা পানি নিয়েছি। কেন? তার কারণ হচ্ছে আমরা পড়ছিলাম যে ব্যাপনের যে রেশিওটা ছিল সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল।
তাহলে তাপমাত্রার উপর কিভাবে নির্ভরশীল সেটা বোঝার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার দুটা পানি নিয়েছি। আসলে আমরা আগে দেখি 1 2 3, আমি 3 ফোঁটা এখানে দিয়ে ফেলছি, আর এখানে দেখি এখানে 3 না, এখানে 4 ফোঁটা দিব। যাও 1 2 3 4 5 6 দিলাম। তো খেয়াল করো স্যার, এই জায়গাটাতে গরম পানিতে আমি 3 ফোঁটা দিছি, আর ঠান্ডা পানিতে আমি প্রায় 6 ফোঁটা দিয়ে ফেলছি। তো সময়ের সাথে তুমি যে চিন্তা করো যে এই দুটা ব্যাপনের মধ্যে কার ব্যাপন বেশি হচ্ছে, অবশ্যই কি ঠান্ডা পানির তুলনায় গরম পানির ব্যাপন বেশি হচ্ছে। যদিও আমি ঠান্ডা পানিতে কি বলতো, গরম পানিতে যে কয় ফোঁটা নীল দিয়েছি, ঠান্ডা পানিতে আমি তার থেকে দ্বিগুণ দিয়েছি, তারপরে কিন্তু দেখো যে ঠান্ডা পানির তুলনায় গরম পানির ব্যাপনটা কি স্যার খুব বেশি তাড়াতাড়ি হচ্ছে। তো এটা হচ্ছে প্রথম কথা, যে এখানে তরল পদার্থে ব্যাপন হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি টেম্পারেচার সাথে সাথে হচ্ছে, যার টেম্পারেচার বেশি তার ব্যাপন প্রক্রিয়া বেশি, এর টেম্পারেচার কম এর ব্যাপন প্রক্রিয়া কম, যদিও তার ভিতরে নীল দেওয়ার পরিমাণ বেশি। আর যার হচ্ছে টেম্পারেচার বেশি তার কি ব্যাপন প্রক্রিয়া বেশি। এই যে এখানে দেখো আমি নীল কম দিছি, তারপর কি টেম্পারেচার বেশি থাকার কারণে চারদিকে খুব তাড়াতাড়ি কি স্যার ব্যাপনটা হয়ে গেছে। সো এটা ছিল আমাদের প্র্যাকটিক্যাল। দেখা হবে অন্য কোনো প্র্যাকটিক্যালে। আল্লাহ হাফেজ। তো দেখো এখন হচ্ছে আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন তথা দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন নিয়ে আমরা পড়ালেখা করবো। এখন কথা হচ্ছে দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন কেন বলতেছি, তার কারণ হচ্ছে আমরা এখন যে গ্যাসীয় পদার্থের যে ব্যাপনটা করব, সেই গ্যাসীয় পদার্থের ব্যাপনটা বেসিক্যালি দুটি গ্যাসীয় পদার্থ নিয়ে করা হচ্ছে। কি হচ্ছে দেখো, যে এখানে মানে তোমাদের বইতে একটা চিত্র দেওয়া আছে, কিন্তু হ্যাঁ আমি বইটা নিয়ে আসি। এই বইতে দেখো যে এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারের কথাটা আমি বলতেছি। এই ফিগারে কি দেওয়া আছে দেখো, যে এই পাশে প্রথমে হচ্ছে আমরা একটা টেস্ট টিউব নিয়েছি। কি নিয়েছি? টেস্ট টিউব। একটা কাচের টেস্ট টিউব নিয়েছি, যার হচ্ছে দুই প্রান্ত হচ্ছে খোলা। এই দুই প্রান্তের মধ্যে বাম পাশের যে এখানে যে অংশটা দেখতে পাইতেছো, এটা আসলে তুলা, হ্যাঁ কটন বার যেটা বলে তুলা। এই তুলাটাকে আমি HCl মানে কি হাইড্রোক্লোরিক যে অ্যাসিড আছে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি হচ্ছে এই তুলাটাকে চুবাই মানে ভিজাইছি। ভিজানোর পর আমরা কি করলাম স্যার, টেস্ট টিউবের এই অংশটাতে আমরা ঢুকায় রাখলাম। ঠিক এমনভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ আছে, সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে অপর পাশে আরেকটা তুলা আমি ভিজিয়ে তারপরে কি স্যার টেস্ট টিউবের এই পাশটাকে আমি বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছো? এই বন্ধ করার পর কি কাহিনী ঘটে সেটা দেখো। বন্ধ করার পর যে কাহিনীটা হয়, এই যে HCl দ্রবণ বা HCl দ্রবণের বেজানো যে তুলাটা আছে, সেই তুলা থেকে HCl এদিকে যাওয়া শুরু করে, অর্থাৎ হাইড্রোক্লোরিক যে গ্যাসটা আছে সে তোমার টেস্ট টিউবের এদিকে যাওয়া শুরু করে। খুবই স্বাভাবিক, যেহেতু আমি তাকে এদিকে ক্লোজ করে দিচ্ছি, তাহলে টেস্ট টিউবের দিকে যাওয়া শুরু করে। আর অ্যামোনিয়াম যে হাইড্রোক্সাইড আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা অ্যামোনিয়া আর হচ্ছে কি স্যার তোমার পানিতে মানে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, পানি এবং অ্যামোনিয়াতে ভাগ হয়ে যায়। এই পানি অংশটা বাদ দিয়ে যে অ্যামোনিয়া যেটা পাওয়া যায়, এটাকে অ্যামোনিয়া বলে, শুধু অ্যামোনিয়া বলে। এই অ্যামোনিয়া আসলে একটা গ্যাস, হ্যাঁ। তাহলে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের যে তুলাটা আমি ভিজাইছি, সেই তুলা থেকে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে অ্যামোনিয়া আবার পানিতে পরিণত হয়। এই পানিটা বাদ দিলে যে অ্যামোনিয়াটা থাকে, এই অ্যামোনিয়াটা হচ্ছে গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাসটা এদিকে রওনা করে, যে অ্যামোনিয়া গ্যাস। তাহলে দেখো কি হইলো, যে এই পাশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যাচ্ছে, আর এই পাশ থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাসটা এই পাশে আসা শুরু করছে, হ্যাঁ অ্যামোনিয়া গ্যাসটা এই পাশে আসা শুরু করছে। শুরু করে তারা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এই অ্যামোনিয়া দুইটা একসাথে কি হয়, বিক্রিয়া ঘটে। তাহলে কি হচ্ছে দেখো, যে ফাইনাল যে বিক্রিয়াটা কি হচ্ছে, যে এটা তো আমি 1 নম্বর বিক্রিয়া লিখছি, হ্যাঁ এখানে আসো, যে এই যে অ্যামোনিয়া যে গ্যাসটা আছে, এই অ্যামোনিয়া গ্যাস কোত্থেকে আসছে, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস আসছে, আর এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসছে। তাহলে হাইড্রোক্লোরিক গ্যাস আসছে, আচ্ছা আসলো, আসে কি উৎপন্ন হয়েছে জানো, এই দুইটা মিলে N, এখানে H আছে ওটা 3টা, এখানে H আছে একটা, তাহলে 3 একে কত 4, তাহলে NH4, আর এখানে কি আছে Cl। এটাকে বলা হচ্ছে কি বলতে পারবো এটা কি বলে, এটা বলা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বলে। এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখা যাচ্ছে কি, হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই পাশ থেকে অ্যামোনিয়া গ্যাস আসলো, এই পাশ থেকে গেছে হাইড্রোক্লোরিক গ্যাস আসলো, এসে তারা বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা এখানে যখন উৎপন্ন করছে, তখন এখানে সাদা দোয়া সৃষ্টি করে। দেখো
সাদা ধোঁয়া সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে এই যে এইখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয়েছে, কেন উৎপন্ন হয়েছে? অবশ্যই এখানে ব্যাপন হয়েছে। কিভাবে ব্যাপন হয়েছে বলতো? যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডুবানো বা বেজানো যে তুলাটা আছে, সেই তুলা থেকে কি হলো, হাইড্রোক্লোরিক গ্যাসটা কি আস্তে আস্তে কি উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাওয়া শুরু করতেছিল। আর এই পাশ থেকে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি কি করছো বলতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বেজানো যে তুলাটা আছে সেই তুলা লাগাইছো, তাহলে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা কি করতেছিল, যে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে, ব্যাপনের তো কাহিনী এটা যে উচ্চ ঘনমাত্রা থেকে সে নিম্ন ঘনমাত্রার দিকে যাবে। তাহলে এখান থেকে হাইড্রোক্লোরিক গ্যাস উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাওয়া শুরু করছে, এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটি উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাওয়া শুরু করছে। আর উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে যাওয়া শুরু করলে ওটাকে আমরা কি বলি? ব্যাপন বলি। তাহলে এখানে কি হইতাছে? ব্যাপন হইতাছে। আর এই ব্যাপন কার হইতাছে? দুইটা গ্যাসীয় পদার্থে ব্যাপন হচ্ছে না, এখানে বলা হচ্ছে কি স্যার, দুটিও গ্যাসীয় পদার্থের ব্যাপন। বুঝতে পারছি? এখন এই দুটা গ্যাসীয় পদার্থে ব্যাপন হয়ে একটা জায়গায় এসে সেটা কি উৎপন্ন হয়েছে? নতুন একটা জিনিস উৎপন্ন হয়েছে। সেই উৎপন্ন হওয়া জিনিসটা কি বলেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। আমি এখানে তোমাকে বইতে এগুলো দেওয়া নাই জানি, কিন্তু এটা তোমাকে জানতে হবে। আর তুমি যদি এইভাবে পরীক্ষা হলে স্যারকে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারো, সেই ক্ষেত্রে তোমার স্যার কিন্তু অনেক বেশি কি বলে, আরো বেশি মনে করছে ইমপ্রেস হবে। তার কারণ হচ্ছে তুমি এটা বলতে পারছো ভেঙে ভেঙে যে কিভাবে অ্যামোনিয়াটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন হলো, কিভাবে এটা আবার অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এটা তুমি বললা। কিন্তু এটা নিয়ে মানে চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এটার যে প্রসিডিওর এটা আমরা সামনের দিকে পড়বো। তোমাদের সামনে পর্যায় সারণী আছে আর অনেক কিছু আছে, ওই চ্যাপ্টারগুলো পড়লে এগুলো তোমরা নিজেরাও অটোমেটিকলি পারবা। কিন্তু এখন একটা কোশ্চেন থেকে যায় যে আমরা এখানে সবই বুঝে গেছি যে এখানে ব্যাপন হয়েছে, ইভেনচুয়ালি ব্যাপনটা কেন হয়েছে? উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে গ্যাস যাচ্ছে, এখানে ব্যাপন হয়েছে। 3 নম্বর কথা হচ্ছে যে ব্যাপন এখানে কাদের মধ্যে হচ্ছে? দুটা গ্যাসীয় পদার্থের মধ্যে হচ্ছে, এটাও আমরা বুঝছি। কিন্তু কাহিনী হচ্ছে এই যে টেস্ট টিউব, এই টেস্ট টিউবের দেখো যদি পুরোটা টেস্ট টিউব হয়, তার দৈর্ঘ্যের একদম মিড পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে তার মিড পয়েন্ট। তো দেখো যে এইখানে ব্যাপন হয়ে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয়েছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু ঠিক মিড পয়েন্টে তৈরি হয় নাই। কোথায় তৈরি হয়েছে স্যার? দেখো প্রায় হাইড্রোক্লোরিক গ্যাসের এখানে তৈরি হয়েছে। এইটা কেন হয়েছে? এটা একটা কোশ্চেন। এটা বোঝার জন্য তোমাকে প্রথম কথা আমি তোমাকে এটা লিখে নিই। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক গ্যাস এর আণবিক ভর, কি ভর? আণবিক ভর হচ্ছে 36.5 গ্রাম। কত গ্রাম? 36.5 গ্রাম। এখন কথা হচ্ছে আণবিক ভরটা কি? আণবিক ভর হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক গ্যাস যে তুমি নিয়েছো, এটা তো অণু, হ্যাঁ, এই অণুটা ভর আছে, ওয়েট আছে। এই ভরটাই হচ্ছে কি বলতো 36.5 গ্রাম। আর অপর দিকে অ্যামোনিয়া যে গ্যাসটা আছে, এই যে অ্যামোনিয়ার আণবিক যে ভর সেটা হচ্ছে 17.5 গ্রাম, খুব সম্ভবত। না, শুধু 17 গ্রাম। সেটা আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। কথা বুঝছো? ঠিক আছে। তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক গ্যাসের আণবিক ভর হচ্ছে 36.5 গ্রাম, আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে স্যার 17 গ্রাম। বুঝতে পারছি? আগে বলে নিই, আণবিক ভর নিয়ে তোমরা চিন্তিত হওয়ার কিছু নাই। তোমরা যখন পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়বা, চ্যাপ্টার 6 সম্ভবত, ওই পর্যায় সারণী চ্যাপ্টার পড়লে তোমরা আণবিক ভরটা বুঝে যাবা। ঠিক আছে। তারপরে আমি তোমাকে একটু সহজে বলে দিই, যেমন অ্যামোনিয়ার আণবিক ভরটা কেমনে বের করা হয়েছে। যে এই যে অ্যামোনিয়া NH3, এই অ্যামোনিয়ার এটা হচ্ছে নাইট্রোজেনের অণুর ভর হচ্ছে 14, আর এক একটা হাইড্রোজেনের অণুর ভর হচ্ছে 1 করে। তাহলে এখানে হাইড্রোজেন আছে 3টা, তাহলে 3 একে কত? 3। তাহলে 14 আর 3 আমি যদি যোগ করি তাহলে কত? 17। তাহলে এই যে 17 গ্রাম, এভাবে করে 17 গ্রাম। ঠিক হাইড্রোক্লোরিক গ্যাসেরও এভাবে করে 36.5 গ্রাম আসছে। এই যে আণবিক ভর বের করার যে প্রসিডিওর, এটা আমরা পরে পড়বো। কিন্তু জাস্ট আমি বলে রাখতেছি এই জায়গায় যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কি বেশি, 36.5 গ্রাম, আর অ্যামোনিয়া হচ্ছে কি স্যার কম, 17 গ্রাম। তাহলে যেহেতু কম, তাহলে লাইট ওয়েট হচ্ছে কি স্যার? ওয়েটের দিক থেকে হালকাকে, অ্যামোনিয়া গ্যাস হালকা না? তাহলে এখন অ্যামোনিয়া গ্যাস যদি হালকা হয়, তাহলে চিন্তা করে দেখো, হালকা মানুষ এখান থেকে যদি দৌড় দেয়, তাহলে কি ওইখান থেকে বেশি দূর চলে আসবে? আর ভারী মানুষ যদি এখান থেকে দৌড়, তাহলে সে কি করছে? খুব কম দূর যাবে। কাহিনীটা এটাই ঘটছে যে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে হালকা গ্যাস, যার কারণে কি স্যার সে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে খুব তাড়াতাড়ি ব্যাপিত হচ্ছে। আর হাইড্রোক্লোরিক গ্যাস যেহেতু হচ্ছে কি স্যার ভারী গ্যাস, সে উচ্চ ঘনমাত্রা থেকে এদিকে নিম্ন ঘনমাত্রার দিকে খুব স্লোলি যাচ্ছে। আর যার কারণে সে এই জায়গায় ঠিক মিড পয়েন্টে এসে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হতে পারে নাই, যার কারণে সেটা
স্লাইটলি হাইড্রোক্লোরিক গ্যাসের দিকে এসে কি হয়েছে বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসটা উৎপন্ন করছে। তাহলে আমরা এখান থেকে আমরা কি পড়লাম, এখান থেকে কিন্তু আমরা জানতে পারছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি বলতো ব্যাপনের হার, ব্যাপনের হার, ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করে বলতো স্যার? ব্যাপনের হার হচ্ছে তো দেখো এই পরীক্ষার মাধ্যমে বা এই জিনিসটার মাধ্যমে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এরকম যে ব্যাপনের যে হার, হ্যাঁ, ব্যাপনের হার বলতে কি বোঝায়? ব্যাপনের যে স্পিড, তাহলে ব্যাপনের হার, ঠিক আছে, যে কণা যে থাকে সেই কণার আকার এবং কণার ভরের উপরও নির্ভর করে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে ব্যাপনের হার কণার আকার অথবা কণার কি স্যার ভরের উপরও নির্ভর করে। যদি কণার আকার বড় হয় তাহলে সে ব্যাপিত হওয়ার যে রেশিও, যে স্পিড, সেটা স্পিডটা কমে যাবে। ঠিক একইভাবে যদি কণার ভরও বেশি হয়, মানে কি ওজন বেশি হয়, তাহলে কি হবে স্যার? সেই কণাটা ব্যাপিত হওয়ার, মানে এখান থেকে উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে যাওয়ার যে স্পিডটা, সেটাও কি স্যার কম হবে। কথা বুঝতে পারছো? পক্ষান্তরে যদি কণার আকার ছোট হয় বা কণার যদি ভরের যে অ্যামাউন্টটা, সে ভরও যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সে উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে খুব তাড়াতাড়ি ব্যাপিত হবে। যে কাজটা এখানে হয়েছে, যে অ্যামোনিয়ার আকার এবং অ্যামোনিয়ার কিছু ভর দুইটাই হচ্ছে কম, তার ভর কম থাকার কারণে সেইখান থেকে খুব তাড়াতাড়ি স্যার বেশি দূর চলে আসছে। কিন্তু পক্ষান্তরে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু কি করতে পারে নাই, খুব বেশিটা দূরে যাইতে পারে নাই। এই টপিকটা কিন্তু তোমার এই যে জিনিসটা কিন্তু খুব ভালো করে জানতে হবে যে ব্যাপনটা কিসের উপর ডিপেন্ড করে। ব্যাপনের হারটা কিন্তু কণার আকার এবং কণার ভরের উপর কি স্যার ডিপেন্ড করে। তাহলে আমাদের মোটামুটি ব্যাপনের যে কটা কন্ডিশন আছে বা যে কটা টপিক আছে সেটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা আসবো হচ্ছে নিঃসরণ, তারপর পাতন আসবো, তারপর ঊর্ধ্বপাতনে আসবো, ঠিক আছে? ওকে, দেখো স্যার এই পর্যায়ে হচ্ছে আমরা নিঃসরণ নিয়ে পড়ালেখা করব। তো নিঃসরণ জিনিসটা কি? এই নিঃসরণ টপিকটা হচ্ছে, এটা কাকে বলে আগে আমরা পড়ে নিই। নিঃসরণ বলতেছে এরকম যে কোনো সরু ছিদ্র দিয়ে, কোনো একটা সরু ছিদ্র দিয়ে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে, মার্ক করুন, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার ঘটনাকে বলা হয় কিছু বলতো নিঃসরণ। কথা বুঝতে পারছো? তাহলে নিঃসরণ কাকে বলে? নিঃসরণ হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে মানে একটা উচ্চ চাপের একটা স্থান থেকে নিম্ন চাপের স্থান থেকে গ্যাস যখন সজোরে বেরিয়ে আসে তখন তাকে বলা হচ্ছে নিঃসরণ প্রসেস। এই নিঃসরণ প্রসেস বোঝার জন্য তোমাদের বইতে দুটো চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এই যে তোমাদের বইতে দুটো চিত্র দেওয়া আছে, এই চিত্র দুটো আমরা আগে একটু খেয়াল করি। দেখো এই জায়গায় এই যে তার হচ্ছে প্লাস্টিকটা, হ্যাঁ, বা এই যে এটা কি বলা যায়, মনে করো যে একটা জার, এই জারের এইখানে একটা বিভাজক আছে। বিভাজক বলতে কি বোঝায়? যেটা হচ্ছে এই পাশটার এই পাশটাকে আলাদা করছে। এখন এই পাশে দেখো আমি কি লেগে রাখছি? উচ্চচাপ। উচ্চচাপ বলতে কি বোঝায়? এখানে অনেক গ্যাস আছে, সেই গ্যাসটা অনেক কম্প্রেস আকারে অনেক উচ্চচাপে আছে। কথা বুঝতে পারছো? আর এই পাশে কি চাপ কম, মানে এখানে কোনো গ্যাস নাই, গ্যাস খুব মিনিমাম পর্যায়ে আছে, খুব কম গ্যাস আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে এই নিম্নচাপের জায়গায় এবং এই উচ্চচাপের জায়গাটাকে আলাদা করতেছে কারা? আলাদা করতেছে সেই বিভাজকটা, মানে কি মাঝখানে যে ইয়াটা আছে, কি বলে বোতলের যে মুখা বলা যায়, মাঝখানে যে মুখাটা আছে সেটা হচ্ছে কি উচ্চচাপ এবং নিম্নচাপটাকে কি করতেছে? আলাদা করতেছে। এখন এইখানে দেখবা ছোট্ট করে একটা ফুটা আছে, এই ফুটাটাকে বলা হচ্ছে পিন হোল। এটাকে আমরা কি বলি? পিন হোল। হ্যাঁ, ইংলিশে পিন হোল। তাহলে এই পিন হোল যদি তুমি এখানে করে দাও, মানে কি এখানে যদি একটা ফুটা করে দাও, তাহলে কি হবে? উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গায় অনেক জোরে গ্যাস বেরিয়ে আসবে না? দেখাতে যে পিন হোল থেকে দেখছো অনেক জোরে গ্যাস বেরিয়ে আসতেছে। কোত্থেকে? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে সজোরে যে গ্যাস বেরিয়ে আসতেছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় স্যার নিঃসরণ। কি প্রসেস? নিঃসরণ। এখন বলতে পারো যে স্যার এই নিঃসরণ প্রসেসটা তো ব্যাপনের সাথে মিলেই গেছে। ব্যাপনটা তো এরকম ছিল যে উচ্চ একটা জায়গা থেকে নিম্ন জায়গার দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি যে তোমাদের মধ্যে কনফিউশনটা আছে। কনফিউশন থাকলেও এখানে নিঃসরণ আর ব্যাপনের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। সেই তফাৎটাকে আমরা এখন একটু পড়ব। প্রথম কথা হচ্ছে ব্যাপনের ক্রাইটেরিয়াতে দেখো, আমরা এটা মুছে দিই। এই জায়গায়
ব্যাপন এবং নিঃসরণটাকে তোমাকে আলাদা করে চিনতে হবে। ব্যাপন এবং নিঃসরণকে তুমি এক করে ফেললে হবে না। প্রথম কথা হচ্ছে ব্যাপন নিয়ে যদি একটু বলি, আমরা ব্যাপন যখন পড়ছিলাম, ব্যাপন আমরা কি পড়ছিলাম দেখো তো, আমরা পড়ছিলাম যে দেখো ব্যাপন হচ্ছে কি উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে, নিম্ন গণমাত্রা দিয়ে কি হবে, কণাগুলো যাবে। এটা হচ্ছে ব্যাপনের কাহিনী। আর 2 নম্বর কাহিনী হচ্ছে ব্যাপন কার কার মধ্যে ঘটে। ব্যাপন ঘটে হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন ঘটে, তরল পদার্থের ব্যাপন ঘটে, লাস্ট হচ্ছে কি বায়বীয় অথবা গ্যাসীয় পথে ব্যাপন ঘটে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপনের ক্রাইটেরিয়া ছিল। কিন্তু আনফরচুনেটলি নিঃসরণ, যেটা আমরা এখন এইমাত্র যেটা পড়লাম, নিঃসরণের ক্রাইটেরিয়া কি? নিঃসরণের ক্রাইটেরিয়া হচ্ছে সেটা উচ্চ গণমাত্রা থেকে আসবে না। প্রথম এবং সবথেকে ভাইটাল যে পার্থক্যটা, ব্যাপন হয়েছে উচ্চ গণমাত্রা থেকে নিম্ন গণমাত্রার দিকে, খেয়াল করো। কিন্তু নিঃসরণ হবে কি দেখো, নিঃসরণ হবে হচ্ছে খুবই সহজ, উচ্চ চাপ থেকে, নট গণমাত্রা, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। তাহলে এইটাই হচ্ছে প্রথম পার্থক্য। ব্যাপন গণমাত্রা নিয়ে ডিল করে, আর তোমাদের নিঃসরণ হচ্ছে কি স্যার চাপ নিয়ে ডিল করে। ঠিক আছে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কি হয়, নিঃসরণ ঘটে। 2 নম্বর যে প্রসেসটা, যে এই ব্যাপন কঠিন তরল গ্যাসও তিনটাকে নিয়ে ডিল করছিল, কিন্তু নিঃসরণ কিন্তু আনফরচুনেটলি শুধুমাত্র গ্যাসীয় অথবা বায়বীয় পদার্থ নিয়ে ডিল করবে। অর্থাৎ উচ্চ চাপের গ্যাসীয় পদার্থ থেকে নিম্ন চাপের দিকে কি স্যার গ্যাসীয় পদার্থর যে সজোরে বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি স্যার বলতো নিঃসরণ। তো আমাদের নিঃসরণ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। কিন্তু কথা হচ্ছে এই যে ইফিউশন বা নিঃসরণ, এটা আমরা রিয়েল লাইফে কোথায় কাজে লাগে। রিয়েল লাইফে যে কাজে লাগে, প্রথম কথা হচ্ছে আমরা দেখবো যে এখন কিন্তু বাসা বাড়িতে কিন্তু আগের মতো দিন নেই যে ডাইরেক্ট লাইন দিয়ে দিবে, গ্যাস লাইন। এখন কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের সিলিন্ডার কিনতে হয়। এই যে সিলিন্ডারটার ভিতরে মানে আমরা কি করি, গ্যাস ইনক্লুড করি না। এই গ্যাসটাকে বলা হচ্ছে সিএনজি গ্যাস। কি বলা হয়, সিএনজি বলতে কি বোঝায়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, আমি একটু ভালো করে লিখে দিই, এটা দরকার নেই, এটা মুছে ফেলি। সিএনজি এটা মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তোমরা সিএনজিতে উঠছো না, ওইটা সিএনজি নামকরণ কেন করা হয়েছে, বিকজ এই সিএনজি দিয়ে সেটা চলে দেখে। কারণ সিএনজি জিনিসটা কি, সিএনজি কম্প্রেসড, সি মানে হচ্ছে কম্প্রেস মানে কি স্যার উচ্চ চাপ প্রেস করা, কম্প্রেস করা। ন্যাচারাল মানে হচ্ছে কি, ন্যাচারাল যে গ্যাসটা বলা হয়, ন্যাচারাল গ্যাসটা হচ্ছে বেসিক্যালি আমরা যে গ্যাস প্রকৃতি থেকে পাই সেটাকে হচ্ছে মিথেন গ্যাস। তার সাংকেতিক চিহ্ন হচ্ছে CH4 আর তার উচ্চারণ হচ্ছে কি স্যার মিথেন। এই মিথেন গ্যাসটা যখন আমরা সিলিন্ডারে কি করি, উচ্চ চাপে তাকে ভরে ফেলি, তখন উচ্চ চাপে ভরা ফেলার কারণে সেইটা ওই সিলিন্ডারের ভিতরে অনেক চাপে থাকে। তো ওইখান থেকে মানে আমরা দেখবো যে সিএনজি যে থাকে, সিএনজি লেগুনা, ওরা কিন্তু এখন সিলিন্ডার ইউজ করে। এই সিলিন্ডারের ভিতরে তারা কি করে, এই মিথেন গ্যাসকে উচ্চ চাপে রাখে এবং তার থেকে ওই ছিদ্র থাকে, এবং ছিদ্র থেকে কি হয়েছে বলতো, ইঞ্জিনের সরাসরি কানেকশন থাকে, এবং সরাসরি কানেকশন করার মাধ্যমে খুব স্পিডে কি হয়, গ্যাসগুলো বেরোতে থাকে। আর এই গ্যাসগুলো যখন বের হয় তখন যানবাহন চলাচল শুরু করে। তো এটা হচ্ছে সিএনজির ব্যবহার। এরকম মিথেন, এরকম হচ্ছে অকটেন আছে, বিউটেন গ্যাস আছে। আমাদের হচ্ছে বিউটেন গ্যাস হচ্ছে আমরা বাসা বাড়িতে তোমার হচ্ছে সিলিন্ডার আকারে ইউজ করি আমরা। হ্যাঁ, প্রোপেন আছে, প্রোপেন আমরা বাসা বাড়িতে ইউজ করি। তো এই যে গ্যাসগুলো আমরা যে কম্প্রেস করে যে ইউজ করতেছি, এই গ্যাসগুলো পুরোটাই হচ্ছে স্যার এই নিঃসরণ প্রসেসের উপরে কাজ করে। এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে তার ব্যবহার। ওকে, এরপরে আমরা এখন পাতন এবং ঊর্ধ্বপাতন পড়লে আমাদের হচ্ছে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, প্রায় এখান থেকে ব্যাপন পড়ে ফেলছি। ব্যাপনের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, যে কঠিন পদার্থের ব্যাপন, তরল পদার্থের ব্যাপন এবং দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন আমরা খুব ভালো করে পড়ছি। ইভেনচুয়ালি আমরা কিছু প্র্যাকটিক্যালও দেখেছি, আমরা নিঃসরণও পড়ে ফেলছি, এটা প্র্যাকটিক্যাল আমরা দেখছি। এখন আমাদের কাছে যে দুইটা টপিক বাকি আছে, যেটা আমাদের এখন শেষ করতে হবে, সেটা হচ্ছে পাতন আছে। এখানে পাতনটা আমাদের পড়তে হবে, এরপর হচ্ছে ঊর্ধ্বপাতন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং টপিক, খুবই সহজ টপিক। ঠিক আছে, এখানে তুমি যা যা পড়ছো এগুলো যেমন সহজ ছিল,
এই দুইটা আরো বেশি সহজ, খুব বেশি একটা পড়া নেই কিন্তু বোঝার ব্যাপার আছে, কারণ এইটা আমরা রিয়েল লাইফে হচ্ছে আমরা এগুলো ইউজ করি। আমরা যে তোমরা দেখছো বা শুনছো এগুলা, যে যারা হচ্ছে বাইক চালায়, গাড়ি চালায়, কিছু বাইক আছে অকটেনে চলে, পেট্রোলে চলে, ডিজেলে চলে, ঠিক না? আবার আমরা রান্না বান্নার কাজে হচ্ছে কেরোসিন ইউজ করি, হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা ন্যাপথালিন ইউজ করি, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো যে আছে ন্যাপথালিন, কেরোসিন, বা রাস্তা বানানোর সময় তোমরা খেয়াল করছো যে ওখানে রাস্তা বানানোর সময় যে পিচের মতো অনেক কিছু দিয়ে রাখে, মানে এটাকে বিটুমিন বলে। এই যে বিটুমিন বানানো, এই যে তোমার হচ্ছে কেরোসিন, পেট্রোলিয়াম, হ্যাঁ, তোমার হচ্ছে অকটেন, ডিজেল, এই যে তেলগুলো আছে, এই তেলগুলো কিন্তু বেসিক্যালি এইসব প্রক্রিয়ায় হচ্ছে তাদেরকে সেপারেট করা হয়। তো তোমরা যদি এই টপিকগুলো ভালো করে পড়ে ফেলতে পারো, তাহলে আশা করি তোমরা ওই যে তেলগুলো কীভাবে তৈরি করা হয়, জ্বালানি তেলগুলো, এগুলো তোমরা খুব ভালো করে বুঝে যাবে, কারণ জানার দরকার আছে, ঠিক না? খালি পড়লে তো হবে না, জানার দরকার আছে। তো দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাতন। পাতন জিনিসটা কি? এই পাতন টপিকটা পড়তে হইলে তোমাকে বেসিক্যালি আগে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে বাষ্পীভবন কি, আর এটা হচ্ছে ঘনীভবন কি, ঠিক আছে? দেখো আমি এখানে লিখে রাখছি যে বাষ্পীভবন আর হচ্ছে ঘনীভবন, এই দুইটা টপিক তোমাকে আগে জানতে হবে, তারপর তুমি পাতন জানবা। খুবই বেসিক কথা। এখন কথা হচ্ছে স্যার বাষ্পীভবন জিনিসটা কি? বাষ্পীভবন হচ্ছে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে, ঠিক আছে, তা এই বানান ভুল লিখছে, কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করাকে বাষ্পীভবন বলে। অর্থাৎ তুমি একটা লিকুইড নিছো বা একটা তরল পদার্থ নিছো, এখন এই তরল পদার্থটাকে তুমি কি করলা স্যার? তাপ দেওয়া শুরু করলা। এখন প্রত্যেকটা তরল পদার্থের কিন্তু একটা কি আছে, স্ফুটনাঙ্ক আছে না? আমরা পড়ছিলাম তাপমাত্রা তাপ চ্যাপ্টারে। তো তুমি একটা তরল পদার্থ নিছো, নিয়ে তাকে তুমি তাপ দিছো। তাপ দিয়ে যখন তুমি তরল পদার্থটাকে বাষ্পে পরিণত করবা, এই পুরো প্রসেসটা হচ্ছে বাষ্পীভবন। মানে যে প্রক্রিয়ায় তুমি একটা তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করতেছো, সেই প্রক্রিয়াটাকে বলে কি স্যার? বাষ্পীভবন। খুবই সহজ কনসেপ্ট। তাহলে বাষ্পীভবন হচ্ছে এই জিনিসটা। এখন উল্টা দিকে আছে ঘনীভবন। ঘনী কথাটার অর্থ কি স্যার? ঘন করা, হ্যাঁ। এই ঘনীভবন জিনিসটা আসলে কি? ওই যে মনে করো এই যে বাষ্পীভবন তুমি যে পড়ছো না, এইটার উল্টা ব্যাপারটা হচ্ছে ঘনীভবন। বাষ্পীভবন কি ছিল? তরলকে তুমি তাপ দিছো, তাপ দিয়ে তাকে তুমি বাষ্পে পরিণত করছো, ঠিক আছে? ঘনীভবন হচ্ছে উল্টাটা, মানে বাষ্প থেকে তরলে নিয়ে আসা। তাহলে বাষ্প থেকে তুমি তরলে কিভাবে নিয়ে আসবে স্যার? তুমি তাপ দিছো, সে হচ্ছে বাষ্পে পরিণত হয়েছে। তাহলে ওই বাষ্পগুলোকে স্যার তুমি যদি ধরে তাকে ঠান্ডা করতে পারো, তাহলে কি সে আবার তরলে পরিণত হয়ে যাবে না? হবে কিনা? হ্যাঁ। তো এটাই বলতেছে, দেখো যে বাষ্পকে শীতল করে, শীতল বলতে কি? ঠান্ডা করে, বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে, তরলে পরিণত করার প্রক্রিয়াকে হচ্ছে কি স্যার? ঘনীভবন বলে। তাহলে আমি আবার একটু বলে নিই সংক্ষেপে, বাষ্পীভবন কি? বাষ্পীভবন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া তুমি কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে তুমি তাকে কিসে পরিণত করছো? বাষ্পে পরিণত করছো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বাষ্পীভবন। আর ঘনীভবন কি স্যার? তুমি ওই বাষ্পগুলোকে নিয়ে খুব সুন্দর করে তাকে শীতল করলা বা ঠান্ডা করলা, ঠান্ডা করে যখন তুমি তাকে তরলে পরিণত করছো, এই উল্টা প্রসেসটাকে বলা কি স্যার? ঘনীভবন। বুঝতে পারছো? তাহলে তুমি যখন বাষ্পীভবন এবং ঘনীভবন কাকে বলে লিখে ফেলতে পারো, এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে, লিখে ফেলো, কাজে লিখতে পারে। যাও, বাষ্পীভবন এবং ঘনীভবন কাকে বলে এটা যখন তুমি জেনে ফেলছো, তখন তোমার পাতন কি, পাতন জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা পারা খুবই ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হয়ে যাবে দেখো, যে আমরা যে কাজটা করব এটা আগে মুছে ফেলবো, তাহলে আমাদের একটু জায়গা খালি হবে। এই পাতন কথাটার অর্থ হচ্ছে তুমি তরলকে, আচ্ছা আমি আগে লিখে নিই, দেখো আমি আসলে কি লিখলাম এখানে, আমি এখানে লিখছি হচ্ছে কি, দেখো যে বাষ্পীভবন প্লাস ঘনীভবন ইজগুলো হচ্ছে পাতন। অর্থাৎ তোমাকে যদি পাতন পাইতে হয় বা পাতন করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? আগে একটা তরল নিতে হবে, সেই তরলটাকে আগে তুমি বাষ্পে পরিণত করবা। এখন তুমি যখন তরলটাকে বাষ্পে পরিণত করতেছো, তখন এটাকে আমরা কি বলতে স্যার? বাষ্পীভবন। তাহলে এই বাষ্পীভবন প্রসেসে তরলটা কি হলো স্যার? বাষ্পে পরিণত হইলো, ঠিক আছে? আবার তুমি তাকে ঘনীভবন করবা, অর্থাৎ তরলকে যে তুমি বাষ্পে পরিণত করছো, সেই বাষ্পকে ধরে তুমি শীতল করে আবার কি তরলে পরিণত করবা। তখন এই প্রসেসটাকে বলা হচ্ছে পাতন। মানে তুমি তাকে একবার বাষ্পীভবন করলা, আবার ঘনীভবন করলা, মানে একবার তুমি তরলকে
তাপ দিয়ে বাষ্পে পরিণত করছো, আবার ওই বাষ্পকে স্যার শীতল করে বা ঠান্ডা করে তলে পরিণত করছো। এই যে তুমি দুইটা প্রসেস একসাথে করতেছো না, এই দুইটা প্রসেস একসাথে করাকে বলা হচ্ছে কি পাতন। কি বলে? পাতন। তাহলে আমরা কি লিখতে পারি যে কোন তরলকে বাষ্পে পরিণত করে সেটিকে আবার শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। বুঝতে পারছি যে কোনো তরলকে আমরা একবার তাপ দিয়ে বাষ্পে পরিণত করব, আবার সেই বাষ্পকে স্যার একসাথে করে ঠান্ডা করে আবার যখন তরলে পরিণত করব তখন এই প্রসেসটাকে আমরা কি বলি স্যার? পাতন বলি। এখন কথা হচ্ছে স্যার এত নাটক করার কি আছে? আপনি ওরা একবার বাষ্পীভবন করলেন, আবার ঠান্ডা করে তাকে আবার তরলে নিয়ে আসেন, এই নাটকটা করার কি আছে? এটার ইম্পর্টেন্সিটা কি? হ্যাঁ, এটার ইম্পর্টেন্সিটা আছে। কেমন ইম্পর্টেন্সি আছে সেটা আমরা এখন বুঝবো, যে আসলে পাতনটা এত নাটক কেন। ঠিক আছে, এই নাটকের মধ্যে আসছে কেন? সে একবার বাষ্পে পরিণত হবে, আবার ঘনীভবন করা হবে, কেন করা হয়? আচ্ছা, এই যে চিত্রটা আছে তোমাদের বইটা কই? তোমাদের বইয়ের হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 74 নম্বর যে পেজ আছে, সেই পেজে এই চিত্রটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দিয়ে একটা অব্যর্থ চেষ্টা করছি আঁকার, ভালো হয়নি মনে হয়, কেমন জানি আসতেছে। যাই হোক, তারপরে আমাদের মেইন কথা হচ্ছে চিত্রের সৌন্দর্য না, মেইন কথা হচ্ছে চিত্রটা বুঝতে পারতেছি কিনা। দেখো এই জায়গাটা আমি একটা বিকার নিছি, বিকার বলতে কিছু একটা জার নিছি, সেই জারে কিছু পানি আছে। ঠিক আছে, বলা বাহুল্য এখানে যে পানিটা আছে সেটা হচ্ছে সমুদ্রের লবণাক্ত পানি। সমুদ্রের লবণাক্ত পানি। এখন কথা হচ্ছে স্যার তোমরা তো সবাই জানো যে সমুদ্রের পানি লবণাক্ত হয়, তাই না? সমুদ্রের পানি কি হয়? লবণাক্ত হয়। এখন সমুদ্রের পানি কি তুমি খাইতে পারবা? এত লবণের পানি খেতে পারবা? পারবা না। কিডনি ঠাস খায় পুরো ফিউজ হয়ে যাবে, কিডনি যা আছে, লিভার টিভার আছে, সব ফিউজ হয়ে যাবে এত লবণ পানি খেলে। এখন তোমার কিছু করার নেই, তুমি একটা দ্বীপে আটকায় গেছো। দ্বীপে আটকায় গেছো, তোমার খুব পিপাসা লাগছে, তোমার পানি খেতে হবে, পানিও খেতে হবে, আর একটু লবণও লাগবে তোমার। যদি কোনো কিছু আইটেম তুমি বানাও, কোনো একটা প্রাণী শিকার করে সে প্রাণীকে তুমি হচ্ছে কি বলে কেটে কুটে যদি তুমি তাকে সিদ্ধ করে খাইতে চাও, তাও একটু লবণ লাগবে যাতে খাইতে মজা লাগে। ঠিক আছে, এখন তোমার জন্য কি লাগবে? লবণও লাগবে, পানিও লাগবে, কিন্তু দুইটা একসাথে তুমি পানি আকারে খাইতে পারবে না, কারণ এত লবণ পানি খাওয়া। আমরা আগে আসলে এই চিত্রটা নিয়ে একটু আলোচনা করি যে চিত্রের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। তুমি দেখো যে এইখানে প্রথমে আমি একটা গামলা রাখছি, যে গামলার ভিতরে পানি রাখছি। এই পানিটা হচ্ছে কি বলতো? সমুদ্রের পানি। আর আমরা জানি কি সমুদ্রের পানিতে লবণের পরিমাণ কি থাকে? অনেক বেশি থাকে। তো দেখো আমরা এখানে লিখে রাখছি যে সমুদ্রের লবণাক্ত পানি। এই গামলার নিচে হচ্ছে আমরা কি করলাম? আগুন দিলাম। আগুন বলতে কি? যেটা হচ্ছে তাপ দিবে। কাকে তাপ দিবে? এই গামলা থাকা যে পানিটা আছে সেই পানিটাকে তাপ দিবে। তারপর দেখো এই গামলাটা থেকে এখান থেকে একটা পাইপ গেছে। হ্যাঁ, খেয়াল রাখবা, এই যে পাইপটা গেছে না, এই পাইপটা কমপ্লিটলি এই পর্যন্ত চলে আসছে। আর তার বাহিরে এই যে খাঁজ কাটা যে ইয়াটা দেওয়া আছে সেটা হচ্ছে আরেকটা লেয়ার। এই লেয়ারটা হচ্ছে কি? এই লেয়ার আর ভিতরে যে পাইপটা, তার মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, মনে রাখবা। উপরের লেয়ার যেটা হচ্ছে খাঁজ কাটা করে রাখছি, সেই লেয়ারটা এবং ভিতরে যে পাইপটা, তার মধ্যে কোনো কানেকশন নাই। ব্যাপারটা হচ্ছে কিরকম? ব্যাপারটা হচ্ছে তোমাদের যে কলম থাকে না, কলমের মতো। যেমন এই যে এটা যদি কলম হয়, কলমের ভিতরে দেখো যে কালো একটা নিব আছে, খেয়াল করছো? এই কালো নিবের সাথে বাহিরের যে এই লাল যে অংশটা আছে সেটা কিন্তু কোনো কানেকশন নেই। ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এটা কাজটা কি? বাইরের যে লেয়ারটা সেটা কাজটা কি? সেটা কাজ হচ্ছে যে এখানে একটা মোটর থাকে, এটা হচ্ছে একটা মোটর, একটা মোটর থাকবে। ঠিক আছে, সাবমার্সিবল মোটর। এই মোটরটা করে কি? মোটর হচ্ছে এখান থেকে পানিটাকে বারবার রোটেট করায়। ঠিক আছে, কোন ধরনের পানিকে রোটেট করায়? ঠান্ডা পানিকে রোটেট করায়। কেন করায়, কি জন্য করায় সেটা আমরা একটু পরে পড়বো, আগে হচ্ছে আমরা বিস্তারিত জেনে নিই। তারপরে এখান থেকে আবার দেখো এই যে পাইপের শেষ অংশ থেকে কিছুটা পানি পড়বে, সেই পানিটাকে রাখার জন্য আমরা আরেকটা গামলা নিয়েছি। ওকে, এই পুরো প্রসেসটা হচ্ছে পাতন প্রসেস। এখন এই প্রসেসটা কিভাবে কাজ করে? কাজ করছে এইভাবে, তুমি যখন এই যে গামলাটাকে
বা গামলাটাতে তুমি তাপ দিচ্ছ, তখন তাপ দেওয়ার ফলে গামলায় থাকা যে সমুদ্রের লবণাক্ত পানি আছে সে কি করতেছে, সে তাপ নিচ্ছে। সে তাপ নিয়ে কি হচ্ছে বলতো, সে তার তাপমাত্রা বাড়তেছে। এখন তাপমাত্রা বাড়তে বাড়তে পানির তাপমাত্রা কত, 100°C। তাপমাত্রা বাড়তে বাড়তে যদি 100°C হয়ে যায়, তাহলে এই যে পানিটা যে রইলো, এই পানিটা কিসে পরিণত হবে স্যার, জলীয় বাষ্পে পরিণত হবে না? হ্যাঁ, তখন হয় কি, এই পানিটা হচ্ছে কি হিট হইতে হইতে বা তাপমাত্রা নিতে নিতে তার ভিতরে কি হয়, জলীয় বাষ্প ক্রিয়েট হয়। এই জলীয় বাষ্পটা উপর থেকে, দেখো যেহেতু জলীয় বাষ্প হালকা হয়, গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থ কি হয় স্যার, উপর দিকে উঠে যায়। আর যখন উপর দিকে উঠে যায়, তখন আমরা কি করি, এই নলের সাহায্যে জলীয় বাষ্পটা আমরা ক্যাচ করি। তো ক্যাচ করে দেখো জলীয় বাষ্পটা কি এই পাইপটার ভিতরে ঢুকলো না? এই কারণে দেখো আমি লিখে রাখছি যে এই পাইপের ভিতরে যারা যাচ্ছে তারা হচ্ছে কি স্যার, জলীয় বাষ্প। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে এখানে তুমি একে তাপ দিচ্ছ, তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এই পানিটা কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে না? আর কোন তরল পদার্থ যখন বাষ্পে পরিণত হচ্ছে তাকে আমরা কি বলি স্যার, বাষ্পীভবন। তাহলে আমরা তাকে বাষ্পীভবন করে ফেলছি, বুঝতে পারছি? তাহলে বাষ্পীভবন করে ফেললাম, তাহলে এই পাইপের ভিতরে কি আসলো স্যার, ওই বাষ্পটা চলে আসলো। আর যখন এই বাষ্প চলে আসলো, তখন কি এই পুরা পাইপ জুড়ে কি বাষ্প রয়ে গেছে না, জলীয় বাষ্প রয়ে গেছে না? হ্যাঁ, জলীয় বাষ্প রয়ে গেছে। আর এই যে আমরা উপরে যে লেয়ার দিয়ে রাখছিলাম আরেকটা গ্লাসের লেয়ার, এই গ্লাসের লেয়ারের কাজ ছিল কি স্যার বলতো, যে মোটর থেকে ঠান্ডা পানি, কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি অল টাইম এর ভিতরে রোটেট করবে, ঠান্ডা পানি রোটেট করবে। এখন বলো, যে বাষ্পটা এর ভিতরে আছে সে তো গরম অবস্থায় আছে, আর সে গরম হয়েছে বিধে তো সে বাষ্প হচ্ছে, রাইট? ঠিক এরকম যদি এই বাষ্পটা এই পাইপের ভিতরে জমা থাকে এবং এই ঠান্ডা পানি যদি কন্টিনিউসলি তার চারপাশ থেকে ঘোরাঘুরি করে, অবশ্যই টাচ হচ্ছে না কিন্তু পাশ থেকে যদি ঘোরাঘুরি করে, তাহলে এই ওয়েদারটা কি বলতো স্যার, ঠান্ডা হয়ে যাবে না? তাহলে এই ওয়েদার যদি ঠান্ডা হয়, তাহলে এই ওয়েদারের ভিতরে থাকা যে জলীয় বাষ্পগুলো রয়েছে বা যে জলীয় বাষ্পগুলো ছিল, সেই জলীয় বাষ্প কি বলতো আবার এই ঠান্ডা পানি থেকে ঠান্ডা তাপমাত্রাটা নিয়ে সে আবার ঠান্ডা হয়ে যাবে। এখন জলীয় বাষ্প যদি আবার ঠান্ডা হয়, তাহলে সে কি আবার পানি ফর্মে চলে আসবে। হ্যাঁ, যখন সে আবার ঠান্ডা হয় তখন সে পানি ফর্মে চলে আসে, পানিগুলো কিছু এখানে পটপটায় কিছু এখানে পড়তে থাকে। তাহলে খেয়াল করো যে এই ভিতরে জলীয় বাষ্প যখন আবার ঠান্ডা হচ্ছে, ঠান্ডা যখন আবার পানিতে পরিণত হচ্ছে, এটাকে আমরা কি বলি, ঘনীভবন। তাহলে দেখো বাষ্পীভবন আগে হয়েছে, তারপরে এখানে কি ঘনীভবন হয়েছে। তাহলে এই দুটো একসাথে হয়েছে, যখন এই দুটো একসাথে হয়েছে তখন কি হলো বলতো, এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে এখান থেকে ফোটে ফোটে পানি পড়তেছে। তাহলে এই যে পানিটা পড়তেছে, এটা কি পানি, এটা হচ্ছে পাতিত পানি না? এই যে পাতিত পানি। আর এই প্রক্রিয়াটা বলে কি স্যার, পাতন প্রক্রিয়া। কি বলা হয়, পাতন প্রক্রিয়া। ঠিক এইভাবে করে দিন শেষে কি হবে স্যার, দেখো দিন শেষে যেটা হবে যে এখানে সমুদ্রের পানিতে থাকা যে পানিটা, সলিড যে পানি, সেই পানি কন্টিনিউয়াসলি এখান থেকে গরম হবে, গরম হওয়ার ফলে সে বাষ্পে পরিণত হবে, বাষ্পে পরিণত হয়ে সে এই পাইপ দিয়ে কি স্যার ঢুকে যাবে। আর যখন সে পাইপ দিয়ে ঢুকে যাবে, তখন এই বাষ্পটা আবার কি স্যার এখানে এসে এই ঠান্ডা পানি থেকে ঠান্ডাটা নিয়ে সে আবার ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে কি স্যার এখানে র যে পানিটা বা ডিস্টিল যে ওয়াটারটা, সে ওয়াটারটা এখানে জমা হবে। পক্ষান্তরে এই জায়গায় কি জমা হবে বলতো, এখানে হচ্ছে ওই যে লবণ যে জমা ছিল, লবণ সে তো আর হাওয়া হইতে পারে, সে তো গ্যাস হবে না। এই লবণটা কি স্যার এখানে জমা হয়ে আলাদা হয়ে যাবে। তাহলে দেখছো আমি পানি থেকে কি করলাম, সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণকে আমি আলাদা করে ফেলছি, পানিকে আলাদা করে ফেলছি। এই পুরো প্রসেসটা হচ্ছে পাতনের মাধ্যমে হয়েছে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা আশা করি যে এই পাতনের যে প্রক্রিয়াটা সেটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, তাহলে পাতন প্রক্রিয়াটা কয়টা জিনিসের উপর হয়, দুটো জিনিসের উপর হয়। একটা হচ্ছে ঘনীভবন, আর একটা হচ্ছে কি বাষ্পীভবন। প্রথমে আমরা কি করি, পানিকে বাষ্পে পরিণত করি, পরে ওই বাষ্পিত পানিকে আবার ঠান্ডা করে কি করি, আমরা আবার ঘনীভবন করি। তো এই দুইটা প্রসেস আমি একসাথে করতেছি, তাকে আমরা কি বলতেছি স্যার, পাতন বলতেছি। বুঝতে পারছি? তাহলে আমাদের পাতন যে প্রসেসটা সেটা আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার চোখ কি পুরো বরাবর গেছে, ক্যামেরা বরাবর, ক্যামেরা বরাবর চোখ গেছে। হ্যাঁ, কেন? আচ্ছা, দেখো আমরা যখন পাতন পড়ে ফেলছি, তখন আমাদের আংশিক পাতনের কিছু কার্যবিধি পড়তে হবে। হ্যাঁ, তোমাদের বইয়ের 75 নম্বর পেজে একটা চিত্র আছে, আমি জানি না চিত্রটা কি দেখা যাচ্ছে কিনা। এই যে চিত্রটা আছে, এই চিত্রে কিছু ব্যাখ্যা দেওয়া আছে এবং এই চিত্রটা দরকারও আছে। এটা আসলে কি, চিত্রটা হচ্ছে তোমাদের তেল পরিশোধনাগারে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের নিষ্কাশন। আচ্ছা, এই জিনিসটা আসলে কি আগে একটু বলে নিই। তোমরা এটা জানো যে পৃথিবীতে মোট যতটুকু জ্বালানি তেল আছে বা কি বলে খনিজ তেল আছে, এই খনিজ তেলের মানে 4/3 আছে কিন্তু আমাদের আরব কান্ট্রিতে। তো এই তেলগুলো না আসলে মানে রিফাইন ভাবে পাওয়া যায় না। আমরা তো অবশ্যই জানি যে তেল হচ্ছে কি একদম ভূমি থেকে আমরা উত্তোলন করি। তো ভূমি থেকে যে আমরা তেল উত্তোলন করি, এই তেলটা না একদম রিফাইন বা খুব ভালো তেল পাওয়া যায় না। তো ভূমি থেকে যে তেলটা পাওয়া যায় সেটা হচ্ছে অপরিশোধিত তেল। ওই তেলকে কি বলা হয়, অপরিশোধিত তেল। এটার
ইংলিশ অর্থ হচ্ছে বা ইংলিশ মিন হচ্ছে ক্রুড অয়েল বলে এটাকে, ক্রুড অয়েল। এই যে ক্রুড অয়েল যেটা আমরা পাই সেটাকে আমরা রিফাইন করতে হয়, রিফাইন করে আমরা ধাপে ধাপে বিভিন্ন তেল পাই, ন্যাপথা পাই, প্যারাফিন পাই, ঠিক আছে। দেখো, তো মনে করো যে আমি কি করলাম, আমি হচ্ছে ওই আরব কান্ট্রি থেকে ওই ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমি কিনলাম, ঠিক আছে। কিনে নিয়ে এসে আমি এখানে এই ট্যাঙ্কারে আমি রাখছি। এই ট্যাঙ্কার থেকে মনে করো স্যার তেলগুলো এভাবে আসবে, হিট হইতে 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 হিট হইতে হইতে তেলগুলো আসবে। আসার পরে কি বলছে দেখো, যেখানে অনেকগুলো ফেজ আছে, এই ফেজগুলোর মধ্যে সর্বনিচে যে ফেজটা থাকে, অর্থাৎ যেখানে 350 ডিগ্রি সেলসিয়াসের মতো এনভায়রনমেন্ট থাকে বা তার থেকে বেশি থাকে, ওই জায়গায় যে তেলটা, ওই যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের যে অংশটুকু ওই জায়গায় পড়ে থাকে, ওই অংশটুকুকে আমরা বলেছি বিটুমিন বলি। কি বলি? বিটুমিন। এখন বলবো স্যার বিটুমিন জিনিসটা কি? বিটুমিন হচ্ছে তোমাদের রাস্তা যখন পিচ দেয় না, ওই পিচ দেওয়ার সময় দেখবা যে ওইখানে উপরে এক ধরনের তল জাতীয় তেল তেল কালো কালচে তেল তেল মানে কিছু একটা দেওয়া হয়, ওইটাকে বলা হচ্ছে বিটুমিন। তো ওই বিটুমিনটা পাইতে হলে তোমাকে ওই যে অপরিশোধিত তেল, সেই তেলের যে অংশটুকু 350 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেইটা হবে ওই অংশটা, মানে বিটুমিনটা। আর তার উপরে ফেজে দেখো যে 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে অংশটুকু থাকে তেলের, সেটা হচ্ছে পিচ্ছিলকারী তেল, ঠিক আছে। যে তেলটা হচ্ছে খুব পিছলা থাকে, অনেক বেশি পিছলা থাকে, সেটা হচ্ছে পিচ্ছিলকারী তেল। আর তার উপরে 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসের যে অংশটুকু পাওয়া যায় সেটাকে আমরা জ্বালানি তেল বলি। কি বলি স্যার? জ্বালানি তেল। এখন জ্বালানি তেল বলতে কি বোঝায়? যে তেল দিয়ে হচ্ছে আমরা এই জাহাজ চালাই, ঠিক আছে, বড় বড় মেশিন চালাই, সেটা হচ্ছে জ্বালানি তেল। এরপর দেখো 220 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি পাই? ডিজেল পাই। তোমরা অবশ্যই জানো যে ট্রাক ডিজেলে চলে বা কিছু ডিজেলবাহী গাড়িও আছে। এরপর 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াসে প্যারাফিন পাই। প্যারাফিন কি? প্যারাফিন হচ্ছে অ্যালকেন, অ্যালকেন জাতীয় যেসব পদার্থগুলো আছে হচ্ছে প্যারাফিন। হ্যাঁ, তো এটা তোমরা এখন হয়তো বুঝবে না, কিন্তু নেক্সট কোনো একটা চ্যাপ্টারে হয়তো পড়বা প্যারাফিন জিনিসটা কি, আগের বইতে ছিল। 60 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস যেটা পাই সেটাকে আমরা ন্যাপথা বলি। আর ঠিক এরকম 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস যেটা পাই সেটা হচ্ছে পেট্রোল। মোটরসাইকেল যে পেট্রোলে চলে, ওই পেট্রোল হচ্ছে কি 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে পাওয়া যায়। অর্থাৎ দেখছো, এই যে ক্রুড অয়েল বা হচ্ছে অপরিশোধিত তেল, এই অপরিশোধিত তেলের বিভিন্ন ধাপ হচ্ছে কি এগুলা। যে যে টেম্পারেচারে যে জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে ওইটার মধ্যে কাজ করে। যেমন আমি 350 ডিগ্রি সেলসিয়াস বেশি যেটা পাবো সেটা হচ্ছে বিটুমিন, যেটা 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাবো সেটা হবে কি স্যার? পিচ্ছিলকারী তেল। এভাবে করে যেটা আবার 25 ডিগ্রি সেলসিয়াসে কমে থাকে, যে তেলটা আবার কি স্যার বলতো 25 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, ঠিক আছে, সেটা আসলে তেল না, সেটা গ্যাস হয়ে আসে, উপর থেকে গ্যাস হয়ে বের আসে, তল পেট্রোলিয়াম গ্যাস, তরল আকারে থাকে। ওই গ্যাসটা কি আকারে থাকে? তরল আকারে থাকে, ঠিক আছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা সম্পূর্ণ বা এই যে অংশগুলো যা পাচ্ছি সম্পূর্ণ পাওয়া যাচ্ছে কি স্যার? এই তেল থেকে। এটাই চিন্তা করো যে এইখানে যে কয়টা সেগমেন্ট আছে, তুমি বিটুমিন বলো, পিচ্ছিলকারী তেল বলো, জ্বালানি তেল বলো, ডিজেল বলো, প্যারাফিন বলো, ন্যাপথা বলো, পেট্রোল বলো বা তল পেট্রোলিয়াম গ্যাস, যাই বলো না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু, ঠিক আছে, ফরচুনেটলি আর আনফরচুনেটলি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল থেকে আসছে, তাই না? আর এই যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত তেলকে যদি তুমি নাও, তার 4 ভাগের 3 ভাগ তেল মাশাআল্লাহ আমাদের মুসলিম কান্ট্রির কাছে আছে, ঠিক আছে। প্রায় মানে 3 ভাগ তেলে আমাদের কাছে আছে। আর বাকি এক ভাগ তেল মনে করো যে ভেনেজুয়েলা, কলম্বিয়া এগুলো মিলে জিলে আছে, ঠিক আছে। তো তুমি চিন্তা করো যে আমরা মুসলিম কান্ট্রি যে এত অবহেলিত, হ্যাঁ, আমাদের এই যে ভাই বোনদেরকে যে মারতেছে ফিলিস্তিনে, আমরা আসলে কিন্তু কিছু করতে পারতেছি না। মারতেছে কি করে বলতো? এই যে বড় বড় তোমার হচ্ছে কি বলে প্লেন, ফাইটার প্লেন উড়াল দিচ্ছে, উড়াল দিয়ে ওইখানে কি করতেছে, সুন্দর মতে বোমাগুলো ড্রপ করতেছে। মনে করো আমি তেল দিলামই না, আমি যে তেল আছে, যে তেল বিক্রি করতেছে, সে তেল আমি বিক্রি করবো না। আমি যদি বিক্রি না করি, ঠিক আছে, ইনশাল্লাহ ওদের কোনো প্লেন ফ্লাই করতে পারবে না, যদি আমরা সিস্টেমেটিকলি করতে পারি। কিন্তু আমরা আসলে পারি না, আমরা সব এখানে ডলারের পিছনে ধরে। হ্যাঁ, আর ডলার জিনিসটা কি? কাগজ, আর কিছুই না। তো তোমরা হয়তো জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো এখানে বলাটা আসলে টাফ, তারপরে বলতেছি যে ইউএসএ আসলে করে কি, ইউএসএ ওরা হচ্ছে ওরা ডলার ছাপায়। ডলার ছাপায় করে কি, মানে মনে করো যে আমি হচ্ছে ইউএস এর প্রতিনিধি, তুমি হচ্ছে মনে করো যে কুয়েতের প্রতিনিধি। হ্যাঁ, আমি ডলার ছাপাইতেছি, আমি ডলার ছাপায় বলতেছি যে একটা কাজ করো, তুমি আমার কাছে তেল বিক্রি করো, আমি তেলের বিনিময়ে তোমাকে ডলার দিব। তো তুমি আমার কাছে তেল বিক্রি করছো, তেলের বিনিময়ে তোমাকে কি করলাম? ডলার দিলাম। তাহলে আমি তেল পেলাম, তুমি ডলার পেলে, ঠিক আছে। এখন আমি আবার কেমন চালাক দেখো, আমার কাছে কিন্তু তেল নাই, যে জ্বালানি যে অয়েল সেটা নাই, খনিজ সম্পদ নাই। আমি করলাম কি, আমি অস্ত্র বানাইলাম।
অস্ত্র বানায় করলাম কি যে হ্যাঁ এই অস্ত্রগুলো এত ইম্পর্টেন্ট অস্ত্র যেটা প্রত্যেকটা দেশে থাকা দরকার, নিরাপত্তার স্বার্থে বলো যে কোনো স্বার্থে বলো থাকা দরকার। এই কথা বলে আমি আবার তোমাকে বললাম তাহলে এক কাজটা তুমি আমার কাছ থেকে কি নাও, আমার কাছে অস্ত্র নাও। তাহলে তুমি আবার আমার কাছে অস্ত্র নিলা, অস্ত্র নিয়ে কি করলা, আমার কাছে অস্ত্র নেওয়া শুরু করছো, আর আমি যে তোমার কাছে যে ডলারটা দিচ্ছি সেই ডলারটা আমি আবার তোমার কাছে নিয়ে নিলাম। তো দিন শেষে তুমি কি পাইতেছো, দিন শেষে তুমি খালি অস্ত্রই পেতেছো, আর আমি কি পাচ্ছি, আমি ডলারও পাচ্ছি, আমি তেলও পাচ্ছি। আর আমি এগুলো দিয়ে কি করতেছি, ওই যে আমাদের মুসলিম কান্ট্রি যে ভাই বোনরা আছে ফিলিস্তিন সিরিয়া, ওখানে আমরা কি করতেছি, ইসরায়েলকে লাগাই দিয়ে হামলা করতেছি। ঠিক আছে, তো যাই বলো না কেন দুনিয়াতে কিন্তু টাকার মূল্যটা কিন্তু আসলে নাই। টাকার মূল্য নির্ধারণ করা হয় যে একটা দেশে কি পরিমাণ সম্পদ আছে তার উপরে। আর সম্পদের সব থেকে মানে শক্তিশালী ফর্ম যেগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে জ্বালানি তেল। আর আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এটা দিয়ে রাখছে, অথচ এটার প্রপার ইউজ আমরা করতে পারি না। তো যাই হোক, তো আমরা মোটামুটি পাতন যেটা আছে, পাতন প্রক্রিয়া আমরা কিভাবে হচ্ছে গ্যাস, পেট্রোল, ন্যাপথা, প্যারাফিন, ডিজেল, জ্বালানি তেল, পিচ্ছিলকারী তেল, বিটামিন, আংশিক পাতন প্রক্রিয়া কিভাবে এগুলো ভাগ করতে পারি সেটা আমরা পড়ে ফেললাম। এরপর আমাদের টপিক হচ্ছে ঊর্ধ্বপাতন। হ্যাঁ, আসলে আমরা ঊর্ধ্বপাতন নিয়ে পড়ি, অনেকগুলো স্টেপ পড়ে ফেলছি, রোজার রমজানের দিনের কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। তারপর দেখো যে আমাদের লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। এই টপিকটা পড়লে তোমরাও শান্তি, আমিও শান্তি। এই ঊর্ধ্বপাতন জিনিসটা কি? তোমরা জানো যে আমরা পদার্থের তিনটা অবস্থা পড়ছিলাম, রাইট? একটা হচ্ছে কঠিন, তরল, আর হচ্ছে কি বাষ্প বা বায়বীয় বা গ্যাস, যেটাই বলো। আবার আমরা একদম শুরুতে আমরা একটা উদাহরণ পড়ছিলাম, সেই উদাহরণে কি ছিল একটু মনে করে দেখো, যে আমরা একটা কঠিন নিছিলাম কি বরফকে, এই বরফটাকে আমি তাপ দিয়েছি, তাপ দেওয়ার কারণে এই বরফ কি কঠিন থেকে কোথায় পরিণত হয়েছে, তলে পরিণত হয়েছে, তল থেকে আবার কোথায় গেছে, বাষ্পে গেছে। ঠিক আছে, তো মোটামুটি এরকমই যে কোনো কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও সে আগে তলে পরিণত হয়, তল থেকে তারপর সে বাষ্পে পরিণত হয়, তাই না? এই ঊর্ধ্বপতন হচ্ছে ব্যাপারটা যে কিছু কিছু পদার্থ আছে সে মাঝখানের স্টেপটাকে ফলো করে না। অর্থাৎ সে মনে করো কঠিন অবস্থায় আছে, তাকে যদি তুমি তাপ দাও সে কঠিন থেকে লাফ দিয়ে সে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ মাঝখানে যে তল যে অংশটুকু আছে তাকে যে তল হইতে হবে সে তলটা সে হয় না, না হয়ে সে ডাইরেক্ট বাষ্প হয়ে যায়। আবার পার্শিয়ালি বলতে গেলে খুব হালকা মাত্রায় একটুখানি মানে তরল হয়, কিন্তু এটা খুব বেশিক্ষণ মানে সাস্টেন করে না দেখে তাকে আমরা ইগনোর করি। বলা চলে যে কঠিন থেকে যখন কোনো একটা পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন, ওই প্রক্রিয়াটা বলছে ঊর্ধ্বপাতন। আর যেই পদার্থগুলো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই পদার্থগুলোকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। কি বলা হয়? হ্যাঁ, ঊর্ধ্বপাতিত পদার্থ। এদের মধ্যে কারা কারা আছে? প্রথম কথা হচ্ছে ন্যাপথালিন আছে। কি আছে? ন্যাপথালিন। এখন কথা হচ্ছে স্যার ন্যাপথালিন কারা বলতো, বা ন্যাপথালিন কি জানো? যে তোমরা হচ্ছে কাপড় চোপড়ের মধ্যে ন্যাপথালিন দিয়ে রাখো যাতে হচ্ছে ময়লা গন্ধ না থাকে বা হচ্ছে পোকামাকড় যাতে না আসে। ঠিক আছে, এরপর কি আসতে পারে স্যার? নিশাদল। হ্যাঁ, নিশাদল, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বলে এটাকে। এরপরে কি আছে? কর্পূর আছে, এর সংকেত মনে একবার C10H16 সম্ভবত, H16। হ্যাঁ, বা আয়োডিন আছে। ঠিক আছে, আয়োডিন আছে। আর কি আছে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরা আছে। তো এই যে পদার্থগুলো দেখছো বা এই যে এগুলা খুব ম্যাজিক করে। ম্যাজিকটা কিরকম? সে এমন এক কঠিন অবস্থায় আছে, তাকে তুমি তাপ দিলা, সে তরল না হয়ে কি ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, আর এই কারণে এদেরকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে আমাদের এটাও শেষ। এটা খুবই সহজ ছিল, কনসেপ্ট ছিল। তাহলে এই পর্যন্তই রইলো। আর তোমাদেরকে বলে নেই যে তোমরা হয়তো অনেকেই যারা আছো, তোমরা অনেকেই আছো যে আমাকে পছন্দ করো, আমি জানি। তোমরা অনেকে আমাকে মেসেজ করছো, আমার কাজিন যে ওকে মেসেজ করছো যে স্যার ক্লাস কেন নিচ্ছেন না। তো আমি বেশ অনেক দিন, প্রায় 1 মাসের উপর অসুস্থ ছিলাম। আমি ওই ধারাবাহিকতা অর্জন করতে পারিনি। তোমরা দোয়া করবা যাতে সুস্থ থাকি। সুস্থ থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সুস্থ থাকলে সবকিছুই করা যায়, আবার না যেন অসুস্থ হয়ে যায়। হ্যাঁ,
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ক্লাস করার জন্য। আর একটা কথা বলে নিই যে এই ক্লাসের নিচে অবশ্যই দেখবা যে ডেসক্রিপশন যে বক্স আছে, ওইখানে আমাদের ফেসবুকে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, অবশ্যই জয়েন হয়ে থাকবা। জয়েন হওয়াটা ইম্পর্টেন্ট। আর যে কোনো সমস্যা হইলে তুমি ওই গ্রুপ থেকে আমাকে মেসেজ দিতে পারো, আমি অল টাইম মেসেজ চেকের উপরে রাখি, সুস্থ থাকি বা অসুস্থ থাকি। তো অবশ্যই তোমরা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ফ্রেন্ডদেরকেও ইনভাইট করবা। আল্লাহ হাফেজ।